আশা করি সবার কাছে স্ক্রিন ভিজিবল, পিডিএফটা দেখতে পাচ্ছ। আশা করি পিডিএফটা সবাই দেখতে পাচ্ছ। কেউ যদি কোনো লেখা পিডিএফ এ না বুঝতে পারো বলবে, আমি সেই জায়গাটা জুম করে দেবো। ঠিক আছে, এটা আগের দিন ওই কেমিস্ট্রিটা যেখান থেকে শুরু পড়াচ্ছিলাম, সেই কেমিস্ট্রির জায়গাটায় বাকি আছে কিছুটা, সেই জায়গাটা বলে দিই, যেখান থেকে মেইনলি তোমাদের এটা হচ্ছে এনসিইআরটি থেকে নোটটা বানানো হয়েছে। ঠিক আছে, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, আচ্ছা আগের দিন যে জায়গাটা পড়িয়েছিলাম সেই জায়গাটা একটু রিভাইজ করিয়ে দিই, তাহলে তোমাদের পুরোনো পড়াগুলো মনে পড়বে। আচ্ছা আমাদের হচ্ছে প্রথমে আমরা পড়েছিলাম যে ম্যাটার বা স্টেট অফ ম্যাটার আমাদের তিনটে হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। সলিড এর মধ্যে তো তোমার হচ্ছে যে অ্যাটম গুলো থাকে তাদের মধ্যে স্পেস গুলো খুব কম থাকে, তাই জন্য মুভ করতে পারে না বলে তাদের কাইনেটিক এনার্জি কম হয়, তাদের পার্টিকেল মুভমেন্টও কম হয়। যেহেতু তাদের মধ্যে অ্যাটম গুলোর মধ্যে স্পেস খুব কম থাকে, তাই তাদের মধ্যে অ্যাটম গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি হয়। লিকুইডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ক্ষেত্রে মিডিয়াম থাকে, কাইনেটিক এনার্জিও মিডিয়াম, প্রত্যেকটা ফেজই পার্টিকেল মুভমেন্টও মিডিয়াম, ফোর্স অফ অ্যাট্রাকশনও মিডিয়াম থাকে। গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের অণুগুলো একে অপরের দিকে ছুটে বেড়ায়, তাই জন্য এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেসটা অনেক বেশি হয়, তাই জন্য এদের কাইনেটিক এনার্জিটাও বেশি হয়। পার্টিকেল মুভমেন্টও খুব হাই হয়, পার্টিকেল মুভমেন্ট যেহেতু হাই হয়, একে অপরের থেকে দূরে ছুটে বেড়ায়, তাই জন্য এদের মধ্যে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব কম হয়। আচ্ছা আমরা এই তিনটে ফেজ জানতাম। পরবর্তীতে যখন হচ্ছে তোমার, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, কনফার্ম করবে হ্যাঁ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা তোমার হচ্ছে পরবর্তীতে যখন সায়েন্সের আরো ইমপ্রুভমেন্ট হয়, তো মানে সায়েন্সের যখন আরো ডেভেলপমেন্ট হয়, তখন দেখা যায় কি আমাদের হচ্ছে এর হচ্ছে আরেকটাও স্টেট আছে, সেই স্টেটটার নাম হচ্ছে তোমার প্লাজমা। ঠিক আছে, সেই স্টেটটার নাম হচ্ছে প্লাজমা। প্লাজমাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ম্যাটার, যেখানে কি হয়, যেখানে এই স্টেটটাতে হচ্ছে ফ্রি মুভিং ইলেকট্রন আর পজিটিভ আর ন্যাচারাল তোমার হচ্ছে আয়ন গুলো থাকে, যেটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আর এটা হচ্ছে প্লাজমাতে কি হয়, পার্টিকেল গুলো গ্লো হয়। পরবর্তীতে আরো যখন রিলেটিভিটি নিয়ে কাজকর্ম শুরু হয় ফিজিক্সে বা কেমিস্ট্রি ক্ষেত্রে, তখন আরেকটা স্টেট দেখা যায়, তাকে বলা হয় হচ্ছে বোসন স্টেট। আসলটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র সত্যেন্দ্রনাথ বোস আর হচ্ছে আইনস্টাইন মিলে এই স্টেটটা করেছিলেন। এই স্টেটটা হচ্ছে এমন একটা স্টেট, এই স্টেট গুলোতে হচ্ছে আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রির যে ল গুলো সেগুলো আইডিয়ালি অ্যাপ্লিকেবল। এরপরে আমরা পড়েছিলাম যে তোমার আমাদের যে সলিড লিকুইড গ্যাস, এদের মধ্যে হচ্ছে বিভিন্ন স্টেট গুলোর ইন্টারচেঞ্জ। লিকুইড থেকে সলিড কখন হয়, জিনিসটা জলকে যখন ফুটিয়ে দিই তখন বাষ্প হয়ে যায়, তখন হয়ে যায় ভেপারাইজেশন। আবার গ্যাসকে আবার যখন ঠান্ডা করে ঘনীভূত করি তখন সেটা আবার লিকুইডের ফর্মে আসে, সেটাকে বলে কনডেনসেশন। লিকুইড থেকে সলিড কখন হয়, আমরা একটা এক গ্লাস জলকে যদি ফ্রিজের মধ্যে দিয়ে দিই তখন সেটা সলিডে কনভার্ট হয়ে যায়, কি হয় সেটাকে বলে সলিডিফিকেশন, বরফ হয়ে যায়। আবার বরফটাকে আবার যখন হিট দিয়ে ফিউজ করে দিই তখন সেটা গলে যায়, তাই প্রসেসটাকে বলে ফিউশন। সলিড থেকে গ্যাস কি করে হয়, আমরা যখন দুম করে কর্পূরের মধ্যে তোমার হচ্ছে আগুন ধরিয়ে দিই তখন কর্পূরটা গলে কোনো জলের মতো হয় না, ধূপ করে উবে যায় জল, এটাকে বলা হয় হচ্ছে সাবলিমেশন। আবার এই ধোঁয়াটাকে যদি আস্তে 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 ঠান্ডা করি তাহলে কর্পূরটা হচ্ছে নিচে থিতিয়ে পড়ে, থিতিয়ে পড়াকে বলা হয় হচ্ছে তোমার ডিপোজিশন। এইটা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম কি মিক্সচার। মিক্সচার কি পড়েছিলাম, হোমোজেনাস মিক্সচার আর হেটেরোজেনাস মিক্সচার। হোমোজেনাস মানে মিক্সচার, মিক্সচার মানে কি, যেটাতে হচ্ছে তোমার জিনিসটা খুব সেম জিনিসের হচ্ছে মিক্সচার। তো মানে এর মধ্যে দুটো জিনিস পড়েছিলাম, সলিউট আর হচ্ছে সলভেন্ট। সলভেন্ট হচ্ছে যেটা হচ্ছে দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকে, আর সলিউট হচ্ছে যেটা কম পরিমাণে থাকে। এই দুটো যখন তোমার হচ্ছে ইউনিফর্ম কম্পোজিশনে থাকে তখন সেটাকে বলা হয় হোমোজিনিয়াস, আর যখন যদি এটা ঠিকঠাক মানে রেশিওতে না থাকে তাকে বলা হয় হচ্ছে হেটারোজিনিয়াস। তারপরে আমাদের ছোটবেলায় পড়া ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, যেটাতে হচ্ছে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়, তাকে বলা হয় হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে ম্যাটারের হচ্ছে ভৌত অবস্থা বা বাহ্যিক অবস্থা চেঞ্জ হয়, তাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। আর যেটাতে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যাক্টিভ থাকে তাকে বলা হয় হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। আমরা কি করে এই সলিউট আর সলিউটকে আলাদা করব, একটা হচ্ছে ফিল্ট্রেশন, মানে ফিল্টার পেপারের সাহায্যে হ্যান্ড পিকিং, যেগুলোকে আমরা বাঁচতে পারবো। সিফেরিং মানে হচ্ছে তোমার হচ্ছে স্মল পার্টিকেলের থেকে বড় থেকে স্মলকে আমরা হাতে ধরতে পারবো। এভাপোরেশন কি করে করবে, একটা জায়গার মধ্যে বালি আর কর্পূর মিশানো আছে, কর্পূরটাকে যদি আগুন ধরিয়ে দিই তাহলে কর্পূরটা উবে যাবে, বালিটা পড়ে থাকবে, এটাকে বলা হয় এভাপোরেশন। ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফি হচ্ছে লাইটের সেপারেশনের মাধ্যমে। সেন্ট্রিফিউজ হচ্ছে যেভাবে দুধ থেকে আমরা লস্যি করার সময় ক্রিমটা বার করি ঘুরিয়ে তোমার হচ্ছে ক্রিমটা বেরিয়ে যায়, সেইভাবে সেন্ট্রিফিউজ করা। সেপারেটিং ফানেল হচ্ছে বারবার হচ্ছে একটা ফানেলের মতো জিনিসকে বারবার ফিল্ট্রেশন করা।
সাবলিমেশন হচ্ছে তাই জিনিস, ডিস্টিলেশন হচ্ছে সেটাকে ওয়াটার মানে হচ্ছে সেটাকে জলে বা কোনো সলিউশনে গুলে তারপর বারবার সেটাকে ফিল্টার করা, সেটাকে বলা হয় হচ্ছে সাবলিমেশন। এই ছিল আগের দিনে আমাদের বেসিক জিনিস। এর মধ্যে পিওর সাবস্টেন্স কি, কম্পাউন্ড কি, সলিউশন কি, এই জিনিসগুলো আগে তোমার হচ্ছে বললাম, ডাইলিউট, পার্টিকেল সাইজ, মাস, অ্যান্টিপোলাস। আচ্ছা, তারপরে আমরা কি পড়েছিলাম? তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাটমিক থিওরি। অ্যাটমিক থিওরি প্রথম মডেল কে দিয়েছিল, প্রথম দিয়েছিল হচ্ছে তোমার হচ্ছে আমাদের প্রথম দেয় হচ্ছে ডাল্টন। ডাল্টন কি বলেছিল? ডাল্টন বলেছিল প্রত্যেকটা মৌলই হচ্ছে একটা অণু দিয়ে তোমার হচ্ছে পরমাণু দিয়ে গঠিত বা অ্যাটম দিয়ে গঠিত, যেগুলোকে ভাঙা যায় না। অ্যাটম হচ্ছে যে অ্যাটমই হচ্ছে আইডেন্টিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি থাকে, আর এক একটা কম্পাউন্ড দুই বা ততোধিক ইয়ে নিয়ে থাকে, প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন হয় তার মধ্যে। কিন্তু ডাল্টন যে অ্যাটমিক থিওরি দিয়েছিল যে অ্যাটমকে ভাঙা যায় না, এইটা পরবর্তীতে ডিবাঙ্ক হয় যে না, অ্যাটমকে ভাঙা যায়। সেটার থেকে দুটো জিনিস বেরোয়, সরি তার মধ্যে তিনটে জিনিস থাকে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, এইটা হচ্ছে আমরা এখানে দেখব। ইলেকট্রন আবিষ্কার করেছিল হচ্ছে তোমার রাদারফোর্ড। তারপরে হচ্ছে যে প্রোটন করেছিল হচ্ছে যে প্রোটন হচ্ছে ইলেকট্রন হচ্ছে সরি ইলেকট্রন করেছিল হচ্ছে থমসন। তোমার হচ্ছে প্রোটন হচ্ছে রাদারফোর্ড, আর নিউট্রন করেছিল চ্যাডউইক। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে প্রোটন রাদারফোর্ড আবিষ্কার করেছিল বা করেনি দুটোই বলা যায়, কারণ রাদারফোর্ড প্রথম আলফা রে এক্স তোমার গোল্ড ফয়েলের উপর আলফা রে বোম্বার্ড করে বা ফেলে দেখেছিলেন যে ওর মধ্যে একটা কিছু বাধা পাচ্ছে, যার জন্য কিছু কিছু আলফা রে চলে যাচ্ছে, কিছু কিছু আলফা রে যাচ্ছে না। তাই উনি প্রথম নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের অস্তিত্বটাকে বুঝতে পেরেছিলেন, আর গোলস্টাইন সেটাকে সম্পূর্ণভাবে ভ্যালিডিফাই করে। দুটোই অপশনে থাকে বলে এখানে দুটো দেয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো। তারপরে আছে, তারপরে আরো কিছু আমরা পড়ছিলাম রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এই যে যেটা বললাম যে বোম্বার্ড করে দেখেছিলেন, এইটাই বলা ছিল রাদারফোর্ড অ্যাটমিক মডেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি দেখেছিলাম? তারপরে ছিলাম বোর অ্যাটমিক মডেল। বোর অ্যাটমিক মডেল মেইনলি দেখা যায় আমাদের যে ইলেকট্রনের কক্ষপথগুলো কে এল এম এন, মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ আর চতুর্থ কক্ষপথ। এই যে কক্ষপথে যে আমাদের ইলেকট্রন গুলো ঘোরে, এর স্টেবিলিটি সম্বন্ধে বলেছিলেন হচ্ছে আমাদের রাদারফোর্ড, এই সরি তোমার আমাদের বলেছিলেন হচ্ছে বোর, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়েছি যে আয়ন, একটা কক্ষপথে ইলেকট্রনের কক্ষপথে। আচ্ছা, এইটা একটু আগের দিন আয়নটা বলেছিলাম, অনেকের প্রবলেম ছিল, আয়নটা আরেকবার বলে দিই, একটু ভালো করে আয়নটা বুঝে নিই, তাহলে আয়নের কারণ হচ্ছে পরবর্তীতে একটু কাজে লাগতে পারে, ঠিক আছে। আয়নটা একটু শুনে নাও। আয়নটা কি দেখা যায় আমাদের? ধরো হচ্ছে যে এই একটা হচ্ছে সোডিয়াম অ্যাটম, সোডিয়ামের ইয়ে কত? সোডিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 11, মানে কত? ফার্স্ট, প্রথম আমি কি বলেছি, কক্ষপথে হচ্ছে 2n² হিসাবে থাকবে। প্রথম কক্ষপথে n এর ভ্যালু হচ্ছে ফার্স্ট অরবিট 1, তাহলে প্রথমে থাকবে দুটো। সেকেন্ড কক্ষপথে n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 মানে কি 2 2² মানে 2 4, ভ্যালু আসবে হচ্ছে 8, ঠিক আছে। এই পরবর্তীতে আর কটা করে থাকলো? একটা। এই লাস্ট কক্ষপথে থাকলো হচ্ছে বা অরবিটে থাকলো একটা, মানে সোডিয়াম এর এই ফার্স্ট কক্ষপথে থাকলো হচ্ছে তোমার দুটো ইলেকট্রন, সেকেন্ড হচ্ছে অরবিটে থাকলো হচ্ছে 8টা ইলেকট্রন। ক্রস গুলো হচ্ছে এক একটা ইলেকট্রনকে ডিনোট করছে। লাস্ট কক্ষপথে তোমার হচ্ছে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আবার যদি জয়েন হয় তাহলে জয়েন করে, ঠিক আছে। লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এই একটা ইলেকট্রন ও যখন ঘুরে বেড়াচ্ছে, এবার সব সময় জানবে আমাদের যে বিভিন্ন যে তোমার হচ্ছে ইয়ে গ্যাস গুলো আছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনান, ক্রিপ্টন, রেডন, যেগুলোকে বলা হয় হচ্ছে ইনার্ট গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় মৌল গ্যাস, ঠিক আছে। এগুলোর হচ্ছে স্টেবিলিটি সবচেয়ে বেশি। আর স্টেবিলিটি কখন আসে একটা কক্ষপথে? যখন লাস্ট কক্ষপথে হয় দুটো ইলেকট্রন থাকবে বা লাস্ট অরবিটে হচ্ছে 8টা আছে। দেখো এখানে এর একটা ইলেকট্রন আছে, একে যদি 8টা ইলেকট্রন করতে হয় তার মানে 7টা নিতে হবে, অনেক খাটনি বেশি। তার থেকে এই যদি একটাকে অমিট করে দেয়, তাহলে তোমার হবে হচ্ছে, তাহলে তোমার হচ্ছে এর হচ্ছে যে লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাবে, তখন ও হচ্ছে স্টেবিলিটি পাবে, ঠিক আছে। তখন এই যখন একটা অ্যাটম, এই সোডিয়ামের একটা ছিল, সোডিয়াম ছিল 11টা, একটা ইলেকট্রন দিয়ে দিল, তখন ইলেকট্রন দিয়ে হয়ে গেল, সে হয়ে গেল Na+, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। আবার দেখো ক্লোরিন, ক্লোরিনের পরমাণু সংখ্যা কত? ক্লোরিনের পরমাণু সংখ্যা হচ্ছে 17,
প্রথম কক্ষপথে দুটো, ফার্স্ট অরবিটে, সেকেন্ড অরবিটে 8টা, আর থার্ড অরবিটে হচ্ছে 7টা। তাহলে আমি লাস্ট অরবিটটাকে নিয়ে আগে ভাবি। আর এই অরবিটে ওর কাছে একটা ইলেকট্রন আছে, তার মানে ওর 7টা, আর একটা যদি ওকে হয় এখন স্টেবল হতে গেলে কি হতে হবে, হয় 7টা ইলেকট্রনকে ছাড়তে হবে, না হয় একটা ইলেকট্রনকে নিতে হবে। ওর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে একটা ইলেকট্রনকে নিয়ে নেবে। সেই একটা ইলেকট্রনকে নিয়ে নিলে ওর এখানে 8টা হয়ে যাবে। তাই ওর ছিল একটা প্লাস একটা হলো, তাই হয়ে গেল হচ্ছে Cl মাইনাস। তাই এটাকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। বোঝা গেল? আর যেগুলো থাকে না সেগুলো। ক্যাটায়ন অ্যানায়ন সবার ক্লিয়ার? আগের দিন ক্যাটায়ন অ্যানায়নটা বলেছিলাম, আমাকে বুঝতে পারছিলে না। ক্যাটায়ন অ্যানায়নটা সবার কাছে ক্লিয়ার তো? দেখো যে কজন আছো, ক্যাটায়ন অ্যানায়ন সবার কাছে ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের মধ্যে কে আছে দাঁড়াও, সায়েন্সের তাকে একটা জিনিস জিজ্ঞেস। আচ্ছা বিদিশা বলো তো, যে আচ্ছা জিনিসটা তো তোমার হচ্ছে একটা ছেড়ে দিচ্ছে, তাহলে তো ওর চার্জ কমে যাওয়ার কথা, তাহলে ওটাকে পজিটিভলি চার্জ কেন বলে? পজিটিভলি চার্জ কেন বলে? বলতে পারবে ওটাকে পজিটিভলি চার্জ কেন বলে? আর ইলেকট্রনটা নিয়ে গিয়ে তো ওর তো চার্জ বাড়ছে, তাহলে ওর তো পজিটিভ হওয়ার কথা ছিল, অ্যানায়নটাকে নেগেটিভ কেন বলে? নেগেটিভ সাইন আমরা কেন দিই? বলতে পারবে? আচ্ছা বলে দিচ্ছি, দেখো সোডিয়ামের কটা ছিল? সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়ামের তো 11, তার মানে কত, এর হচ্ছে প্রোটন নাম্বার হচ্ছে 11টা, আর ইলেকট্রন সংখ্যা ছিল 11টা, একটা ইলেকট্রন ও লুজ করে দিল, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 10টা। তার মানে কি, আর কি বলেছিলাম, ইলেকট্রন আর প্রোটনের চার্জ হচ্ছে সবসময় ইকুয়াল, তার মানে কি এর উপর এখন পজিটিভ চার্জের স্টেবিলিটি বেশি, তাই জন্য একটা চার্জ ছেড়ে দিলে হয় এনে পজিটিভ। উল্টো ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন কি ছিল, ক্লোরিনের ছিল 17টা প্রোটন, আর একটা তোমার হচ্ছে ইলেকট্রন নেওয়ার পর কি হলো, 18টা ইলেকট্রন হয়ে গেল। এটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, দুটো চার্জের অ্যামাউন্ট সেমই, কিন্তু সংখ্যা বেশি হলে এর চার্জ এখন নেগেটিভ হয়ে যায়, তাই জন্য একটা নিলে এটা অ্যানায়ন হয়ে যায়, ওই জন্য আমরা হচ্ছে মাথায় মাইনাস। বুঝতে পারলে কেন বলে পজিটিভ নেগেটিভ চার্জ এরিয়ে? আর একবার বলে দাও। আচ্ছা বলছি, এ দেখো আমাদের কি বলেছিল, আমরা আমরা কি জানি, আমরা হচ্ছে জানি যে প্রথমে হচ্ছে আমাদের একটা যে কোনো পরমাণুতে, যে কোনো মানে মৌলের পরমাণুতে কি থাকে বা অ্যাটমে কি থাকে, প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান থাকে, তাই তো? সোডিয়ামটা কি ছিল, সোডিয়ামটা 11টা প্রোটন ছিল, 11টা তোমার হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন ছিল, ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, ঠিক আছে। যখন সোডিয়ামটা একটা তোমার ইলেকট্রন লুজ করে স্টেবল হচ্ছে, তাহলে প্রোটন সংখ্যা তো সেম থাকছে, ইলেকট্রনটা তোমার হচ্ছে কমে যাচ্ছে, একটা 10 হয়ে যাচ্ছে। প্রোটনেরও যা চার্জ, ইলেকট্রনেরও সেম চার্জ, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এর 10টা পজিটিভ এর 10টা নেগেটিভকে নিউট্রালাইজ করে দিচ্ছে, কিন্তু একটা পজিটিভ চার্জ এর উপরে বেশি থেকে যাচ্ছে, তাই জন্য এইটা হয়ে যায় ক্যাটায়ন, হয়ে যায় তোমার পজিটিভলি চার্জ, ওই জন্য আমরা একটা লুজ করলে ইলেকট্রন লিখি হচ্ছে পজিটিভ। বোঝা গেল? আর যখন হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রেও তাই 17টা ছিল, তার মানে ওর 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রন ছিল প্রথমে, যেই ও একটা ইলেকট্রন নিয়ে স্টেবল হলো, 8টা তোমার অক্টেট পূর্তি করে, মানে অক্টেট স্টেবিলিটি বলে এটাকে, তখন কি ওর হচ্ছে, ওর 17টা প্রথম, ওর 17টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করে রাখছিল, কিন্তু একটা ইলেকট্রন হচ্ছে বেশি করে থাকলো, তাই জন্য কি হলো, ও হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে গেল, ওই জন্য সিএলটার মাথায় হয়ে যায় মাইনাস। বুঝতে পারলে? যেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে আমরা মাইনাস দিই, আর ইলেকট্রন ছেড়ে দিলে আমরা প্লাস দিই। বোঝা গেল? এই হচ্ছে জিনিস। চলো আমরা যেটা হচ্ছে তোমার ইয়ে করছিলাম, কি বলে না, পিডিএফ এর দিকে যাই। এবার হচ্ছে আমাদের সমস্ত হচ্ছে কোনটা কি, এলিমেন্ট গুলো কিভাবে সাইন করা হয়, কোনগুলো কি বলে, সেগুলো হচ্ছে আমরা দেখে নিয়েছি। এবার হচ্ছে আজকে আমরা নতুন কনসেপ্টে ঢুকবো, সেটার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল। ঠিক আছে,
পিরিয়ডিক টেবিল আমাদের প্রথম জানতে হবে যে পিরিয়ডিক টেবিল গুলো আমাদের হচ্ছে প্রথমে জানার দরকার হলো কেন, পিরিয়ডিক টেবিলটা আমাদের কি করতে লাগতো আর পিরিয়ডিক টেবিলটা কি করতে লাগে, মানে খায় না মাথায় দেয়, কি জন্য আমাদের পিরিয়ডিক টেবিলটা লাগে। পিরিয়ডিক টেবিল মানে হচ্ছে প্রথম হচ্ছে এই যে এই সমস্ত বিজ্ঞানীরা তোমার হচ্ছে গবেষণা করতে, এবার প্রত্যেকটা বিজ্ঞানী যখন কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে গবেষণা করতে গিয়ে দেখতেন যে পাশের এলিমেন্টটা কি ছিল এটা জানলে ভালো হতো, তার পাশেরটা কি ছিল এটা জানলে ভালো হতো, কিন্তু তারা কোনোভাবেই দেখছেন যে কোনোভাবে কোনোটাকে সাজানো যাচ্ছে না। তখন বিজ্ঞানীরা দেখলেন যে কোনোভাবে যদি এলিমেন্ট গুলো কোনো একটা রুলস এর মাধ্যমে যদি কোনোভাবে কিছুটা সাজানো যায় তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তাই তখন আসে হচ্ছে পিরিয়ডিক টেবিল বা অ্যাটমকে সিনক্রোনাইজেশনের সুবিধা। ঠিক আছে, তখন হচ্ছে এইখানে হচ্ছে তিনজন বিজ্ঞানী, তিনজন বলা ভুল, পাঁচজন মতো বিজ্ঞানী পিরিয়ডিক টেবিল নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু লাস্ট পর্যন্ত মোসলে বলে একজন বিজ্ঞানী তার পিরিয়ডিক টেবিলই এখনো পর্যন্ত সার্টিফাইড করা হয়েছে। এবার আমরা প্রথম ইতিহাস থেকে আস্তে আস্তে আসি, প্রথমে কে করেছিলেন, তারপর কে করেছিলেন, তারপর প্রথমে ডোবিনিয়ার বলে হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একটা সূত্র দিয়েছিলেন, তাকে বলা হয় ডোবিনিয়ারের ত্রয়ী সূত্র। ছোটবেলায় 9-10 যারা পড়েছো আছে, ডোবিনিয়ার ল অফ ট্রায়াডস, আর ইয়েতে বললে যদি সিবিএসসি ও আইসিএসসি তে পড়ো তাহলে ক্লাস 10 এ আছে। তোমার কি আছে, তিনি বলেছিলেন যে আমরা যদি সমস্ত সংখ্যাগুলোকে ভর সংখ্যা বা অ্যাটমিক মাসের অনুযায়ী সাজাই তাহলে আমরা পাবো কি, দুটো অ্যাটমের তিনটে অ্যাটমকে যদি পরপর ধরি, মাঝের অ্যাটমটা হবে হচ্ছে প্রথম আর 3 নম্বর অ্যাটমটার যে মাস নাম্বার তার এভারেজের সাথে সমান। মানে কি, প্রথমটা যদি লিথিয়াম, এখানে দেখো পরপর উদাহরণ দেওয়া আছে, দেখো লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, লিথিয়াম আর পটাশিয়ামের মাস নাম্বার বলেছে মানে হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি তাদের হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলে ভর সংখ্যা, সেই দুটোর যা সমষ্টি হবে দেখো 6.9 আর হচ্ছে 39.0, আর একটু জুম করে দিই দেখতে সুবিধা হবে, এই দুটোর সমষ্টি, এই দুটোর এভারেজ হবে, মানে এই দুটোকে বাই 2 করলে আসবে হচ্ছে 22.95 সোডিয়ামের সাথে সমান। আবার আমরা দেখবো হচ্ছে ক্যালসিয়াম আর বেরিয়ামের যে অ্যাটমিক মাসের এভারেজ সেটা হবে স্ট্রনসিয়াম বলে একটা অ্যাটমের সাথে সমান, আর একটা হচ্ছে ক্লোরিন আর আয়োডিনের সাথে ব্রোমিনের সাথে সমান। এইটার ক্ষেত্রে একটা প্রবলেম ছিল কি, দেখতেই পাচ্ছ কোনো ভ্যালুটাই কিন্তু এক্সাক্ট আসছে না, 23 এর জায়গায় আসছে 22.95, এটার জায়গায় 87 এর জায়গায় আসছে 88.65, আর তোমার হচ্ছে 79 এর জায়গায় আছে 81 পয়েন্ট, এগুলো তো তাও ক্লোজ আসছে, পরবর্তীতে আর এলিমেন্ট গুলো একদমই কাছাকাছি আসছে না। তাই ডোবিনিয়ারের ল অফ ট্রায়াড তোমার হচ্ছে মানে ত্রয়ী সূত্র ব্যর্থ হয়। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী এটা দেওয়ার চেষ্টা করলেন, তার নাম হচ্ছে নিউল্যান্ডস। তো ইনি হচ্ছেন নিউল্যান্ডস এর ল অফ অক্টেট। নিউল্যান্ডের ল অফ অক্টেট কত আসে 1864 সালে। শোনো এখন যা অবস্থা, ঠিক আছে, এইসব সাল ফাল গুলো মনে রাখতে পারো, কারণ কোনটা কি কখন দেবে বলা খুব মুশকিল। ঠিক আছে, এই জন্য সব এখানে তথ্য দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, উনি কি করেছিলেন, উনি বলেছিলেন আমরা যদি পরপর সেই অ্যাটমিক মাস ধরেই সাজাবো, উনি বলেছিলেন অ্যাটমিক মাস ধরে সাজালে তোমার হচ্ছে প্রথম এলিমেন্টটা আর যে 8 নম্বর এলিমেন্টটা থাকে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে প্রপার্টি গুলো ম্যাচ করে। যেমন হচ্ছে তোমার তোমার হচ্ছে ইয়েতে হাইড্রোজেনের হচ্ছে 1, ফ্লুরিনের 9, লিথিয়ামের হচ্ছে 2, সোডিয়ামের হচ্ছে 9। আসলে উনি বলেছিলেন 8 নম্বরের সাথে প্রপার্টি ম্যাচ করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 8 নম্বরের সাথে প্রপার্টি ম্যাচ করে না, 8 নম্বরের পরের এলিমেন্টটা 9 নম্বরের সাথে গিয়ে প্রপার্টি ম্যাচ করে। ঠিক আছে, হাইড্রোজেনের অ্যাটমিক মাস 2 আর নিয়নের অ্যাটমিক মাস হচ্ছে তোমার 10, তাহলে 8 নম্বর গিয়ে 10 এর সাথে তোমার নিয়নের অ্যাটমিক মাস হচ্ছে 9, তাহলে 9 এর সাথে গিয়ে ম্যাচ করতে, কিন্তু ম্যাচ করে হচ্ছে ফ্লুরিনের সাথে। ঠিক আছে, ওই জন্য তোমার হচ্ছে এই লটাও হচ্ছে ফেল করে। আর পরবর্তীতে যখন হচ্ছে তোমার মানে হচ্ছে রেয়ার গ্যাস এলিমেন্ট গুলো পাওয়া যায় আর হচ্ছে যে মানে ল্যাকটেনাইটস আর অ্যান্থিনাইটস যেগুলো পাওয়া যায় তখনও হচ্ছে পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে ক্যালসিয়াম 20 পর্যন্ত এই জিনিসগুলো ভ্যালিড। পরবর্তীতে যিনি যেটা দিলেন তার নাম হচ্ছে, যারটা আমরা সবচেয়ে বেশি পড়ি বা হচ্ছে আমরা ইয়ে হই, তাকে বলা হয় মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। ইনি অনেকটাকে উনি পরপর হচ্ছে সাজাতে পেরেছিলেন। উনি বলেছিলেন কি যে দিমিত্রি মেন্ডেলিভ বলে তোমার হচ্ছে সাজিয়েছিলেন, উনি অলমোস্ট 63টা এলিমেন্টকে সাজিয়েছিলেন, পরপর সাজিয়েছিলেন তাদের অ্যাটমিক মাস অনুযায়ী, এবং সাজিয়েছিলেন কি গ্রুপ আর হচ্ছে পিরিয়ড অনুযায়ী।
সাজিয়েছিলেন। উনি কি বলেছিলেন যে পিরিয়ডিক টেবিলে মৌলগুলো উনি পরপর সাজিয়ে এইটা বলেছিলেন যে কিভাবে সাজানোর থেকেও বড় কথা এই যে একই তোমার হচ্ছে পিরিয়ডে এলিমেন্ট গুলো আছে এগুলোর মধ্যে অলমোস্ট সিমিলার প্রপার্টি দেখা যায় এবং কিছু সিমিলার প্রপার্টি যখন চেঞ্জটা আসবে হয় উপর থেকে নিচেতে বাড়বে না নিচ থেকে উপরে হচ্ছে বাড়বে। পরবর্তীতে মেন্ডেলিফের ইয়েতে অনেক ড্রব্যাক দেখা যায় কিন্তু মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের সবচেয়ে বড় যেটা গুণ মেন্ডেলিফ হচ্ছে কিছু কিছু এলিমেন্টের উনি অ্যাটমিক মাস জানতেন মাস হবে এরকম কিন্তু তখনও এলিমেন্ট গুলো আবিষ্কার হয়নি কিন্তু উনি বলে গিয়েছিলেন এই এলিমেন্ট গুলো এর যে আগের এলিমেন্টটা আছে তার সাথে বা তার পাশাপাশি একটা এলিমেন্টের সাথে পুরো প্রপার্টি মিলবে যেমন উনি 44 অ্যাটমিক মাসের এলিমেন্টকে বলে গিয়েছিলেন একা বোরন। পরবর্তীতে এলিমেন্টটার নাম হয় স্ক্যান্ডিনিয়াম কিন্তু বোরনের সাথে তার প্রপার্টি পুরো মেলে। যেমন হচ্ছে আরেকটা 72 অ্যাটমিক মাসের এলিমেন্টটা বলে গিয়েছিলেন একা সিলিকন এটার নাম হয় পরবর্তীতে জার্মেনিয়াম এটা পুরো সিলিকনের সাথে মেলে। তারপর হচ্ছে গ্যালিয়াম গ্যালিয়াম হচ্ছে উনি উনি বলে গিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম হবে কিন্তু এটার হচ্ছে পুরো গ্যালিয়াম তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে প্রপার্টি গুলো মেলে। ঠিক আছে। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের সবচেয়ে ড্রব্যাক গুলো কি উনি এইভাবে সাজাতে গিয়ে দেখছিলেন হাইড্রোজেন যেহেতু কারোর সাথে ঠিক স্টেবিলিটি আসে না উনি হাইড্রোজেনকে কোথাও রাখতে পারেনি কোনোবার ফার্স্ট গ্রুপে রেখেছিলেন কোনোবার সেভেন্থ গ্রুপে গিয়ে রেখেছিলেন। তারপরে হচ্ছে উনি পরপর দেখেছিলেন যে কিছু কিছু জায়গায় দেখাচ্ছিল 40-এর পর গিয়ে ওনার অ্যাটমিক ওয়েট অনুযায়ী পরপর সাজানো হয়নি যে এলিমেন্টটা আগে আসার কথা ওটাকে পরে রেখেছেন পরের এলিমেন্টটাকে আগে রেখেছেন। আবার এই করতে গিয়ে কি হয়েছিল কিছু গ্রুপের এলিমেন্টকে উনি পিরিয়ডে রেখেছিলেন পিরিয়ডের এলিমেন্টকে গ্রুপে রেখে দিয়েছিলেন এবং পরবর্তীতে ল্যান্থিনাইটস এবং অ্যাক্টিনাইটস বলে যে দুটো আলাদা মানে রেয়ার আর্থ মেটেরিয়াল পাওয়া যায় সেগুলোকে উনি ঠিকঠাক ভাবে সাজাতে পারেন। তারপরে এর মাঝখানে হচ্ছে আরেকজন হচ্ছে কি লুথার মেয়ার বলে একজন তোমার হচ্ছে ইয়েতে সাজিয়েছিলেন। তিনি কি করেছিলেন তিনি তিনি অনেকটা প্রপার্টির সাথে সাজিয়েছিলেন। তিনি বলেছিলেন যে না খালি অ্যাটমিক মাস বা ইয়ে এই হিসাবে হবে না অ্যাটমিক মাসের সাথে অ্যাটমিক তোমার হচ্ছে ভলিউম মানে তোমার হচ্ছে যে মৌলটা কতটা অ্যাটমিক ওয়েট গেইন করে আছে এইটার যদি আমরা একটা প্রপার রেশিও বার করতে পারি সেই রেশিও অনুযায়ী যদি উনি সাজাতে পারেন তাহলে তাহলে আমরা হচ্ছে প্রপার হচ্ছে ট্রেনটা পাবো। যদিও লোথার মেয়ারেরটা দেয় না একবার দিয়েছিল বলে আমি তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে। উনি হচ্ছেন ফার্স্ট ট্রেনটা ধরেছিলেন ওই জন্য বলা হয় যে দা সায়েন্টিস্ট হু ফার্স্ট আইডেন্টিফাই দ্য পিরিয়ডিক ট্রেন ইন দ্য পিরিয়ডিক টেবিল তার নাম হচ্ছে লোথার মেয়ার মেন্ডেলিভ নয়। এই পয়েন্টটা তোমাদের জাস্ট ইনক্লুড করার জন্য আমি এতগুলো কথা বললাম। ঠিক আছে। চলো আচ্ছা এরপরে আসবে হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি কে কোন হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে তোমার হচ্ছে কে কোন এলিমেন্ট গুলো করেছিল। ঠিক আছে। হিলিয়াম কে আবিষ্কার করেছিল নিয়ন কে আবিষ্কার করেছিল আর্গন কে আবিষ্কার করেছিল ইয়ে তো আচ্ছা ফার্স্ট আর্টিফিশিয়ালি প্রডিউসড এলিমেন্টের নাম হচ্ছে টেকটিটিয়াম। ঠিক আছে। যার হচ্ছে তোমার ভর সংখ্যা হচ্ছে 43। ঠিক আছে অ্যাটমিক মাস। আচ্ছা পিরিয়ডিক টেবিলের হচ্ছে কি রুল আছে কিছু কিছু পিরিয়ডিক টেবিলের। আচ্ছা এবার আসবে হচ্ছে তোমার হচ্ছে ইয়ে এবার হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে হচ্ছে একটা সেই সেই অ্যাটমটা থেকে যদি আমরা সেই পরমাণু থেকে যদি অণু করি তাহলে আমাদের কতগুলো তোমার পরমাণু লাগবে সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিসিটি। যেমন হচ্ছে হাইড্রোজেন গ্যাস H2 আমরা ছোটবেলায় পড়েছি O2 তারপর হচ্ছে N2 এগুলোতে কি দুটো করে অক্সিজেন অণু লাগছে দুটো করে হাইড্রোজেন অণু লাগছে দুটো করে নাইট্রোজেন অণু লাগছে এটাকে বলা হয় হচ্ছে তোমার diatomic। যেমন দেখো লেখা আছে monoatomic বলছি diatomic কি only 7 element that form stable homonuclear mainly gas oxygen nitrogen hydrogen chlorine fluorine bromine iodine। ইংলিশ দেখে ভয় পাওয়ার কিছু না একদম সহজ ইংলিশে লেখা আছে। তারপরে কিছু কিছু কি কিছু কিছু হচ্ছে তিনটে পরমাণু লাগে যেমন হচ্ছে আমাদের যেটা সব সময় খাই সেটা হচ্ছে জল H2O দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু তিনটে H2O। তারপর কার্বন ডাই অক্সাইড CO2 একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু। তারপর হচ্ছে হাইড্রোজেন তোমার হচ্ছে দেখ হাইড্রোজেন সায়ানাইড জেনে লাভ নেই কারণ হাইড্রোজেন সায়ানাইডের হচ্ছে CN এর সংকেত এখন ফরমেশন বুঝতে হবে। আচ্ছা পলিঅ্যাটমিক কি যার হচ্ছে 1 2 3 নয় তার অনেক বেশি আছে যেমন সালফার 8টা ফসফরাস 4টে। মনোঅ্যাটমিক কি যার হচ্ছে একটা করেই তোমার হচ্ছে পরমাণু দিয়ে জিনিসটার অণু তৈরি মেইনলি হচ্ছে আমাদের সব হচ্ছে যে তোমার ওই ইয়ে মৌলগুলো তোমার হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো হিলিয়াম নিয়ন আর্গন জেনন ক্রিপ্টন রেডন এই জিনিসগুলো তোমার হচ্ছে সব মনোঅ্যাটমিক একটা করে পরমাণু দিয়ে গঠিত। তুমি মেসেজ পাঠাচ্ছ। আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব
এবার বলবো যে যেটা হচ্ছে লাস্ট আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিল এই যে বললাম দিয়েছিলেন হচ্ছে মোসলে বলে একজন বিজ্ঞানী। ইনি কেমিক্যাল প্রপার্টিজ ইনি বলেছিলেন যে না কোনো কিছু রেশিও টেশিও কিছু লাগবে না। উনি বলেছিলেন যে তোমার হচ্ছে ইয়েতে লাগবে, তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে নর্মাল হচ্ছে আমরা ইয়েতে সাজাবো, আমরা হচ্ছে অ্যাটমিক নাম্বার ধরে সাজাবো, সেখানে হচ্ছে 18টা গ্রুপ থাকবে আর হচ্ছে 7টা পিরিয়ড থাকবে, সেইটাকেই সেইভাবে আমরা সাজাবো। এবার হচ্ছে এসপিডিএফ এর কনফিগারেশন বোঝার দরকার নেই, আমি পিরিয়ডিক টেবিল একটা দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে বলেছি, কারণ এসপিডিএফ এর কনসেপ্ট হচ্ছে সাব অ্যাটমিক সেলের কনসেপ্ট, সাব অ্যাটমিক সেলের কনসেপ্ট হচ্ছে সেই ইয়ে নাম্বার লাগবে, তোমার হচ্ছে কোয়ান্টাম নাম্বার লাগবে, কোয়ান্টাম নাম্বার এখন মাথায় বলতে পারি, মাথায় থাকবে না, কোয়ান্টাম নাম্বার খুব কঠিন কনসেপ্ট একটা, ঠিক আছে, দাঁড়াও অ্যাটমিক টেবিল দেখানো যায় কিনা এক সেকেন্ড, অ্যাটমিক টেবিল বলছি, জাস্ট পিরিয়ডিক টেবিল। দেখা যাচ্ছে পিরিয়ডিক টেবিলটা? হুম। ইমেজ কোথায় গেল? পিরিয়ডিক টেবিল এই যে পিরিয়ডিক টেবিল দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আমরা কি করেছিলাম বলো? 18টা হচ্ছে গ্রুপ, সবসময় লম্বা গুলোকে বলা হয় হচ্ছে গ্রুপ, আর এইগুলোকে বলা হয় হচ্ছে পিরিয়ড। দেখো 7টা পিরিয়ড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা, আর ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস হচ্ছে পরের থাকে। এবার এটার মধ্যেও কি করে আছে বোঝা যায়, দেখো হাইড্রোজেনের হচ্ছে কি, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2, তাই তো, এই হাইড্রোজেনের সরি হাইড্রোজেনের এত পরমাণু সংখ্যা কত? 1, হাইড্রোজেনের 1, তার মানে কত? ওর একটাই কক্ষপথে, একটাই কক্ষপথ, আর তার ওর কক্ষপথ লাস্ট কক্ষপথে একটাই আছে, তার মানে ও ফার্স্ট গ্রুপের ফার্স্টে থাকবে। এর পরমাণু সংখ্যা কত? হিলিয়াম গুলোকে পড়ে, আচ্ছা যেটা হচ্ছে সহজ দিয়ে বোঝানো যায়, লিথিয়াম, দেখো লিথিয়ামের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, দ্বারা লিথিয়ামের দেখো, লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তার মানে কত থাকবে? প্রথমটাই হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে প্রথম কক্ষপথে দুটো থাকবে, আর সেকেন্ড তারপরে কক্ষপথে একটা থাকবে, তাহলে ওর মোট কক্ষপথ কত? কক্ষপথ হচ্ছে দুটো, যতগুলো কক্ষপথ ততগুলো থাকবে হচ্ছে এই পিরিয়ডে, আর কোন লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে? একটা ইলেকট্রন থাকছে, তাই জন্য থাকবে হচ্ছে তোমার 1 নম্বর গ্রুপে, বুঝতে পারলে? এইভাবে থাকবে। সোডিয়ামের দেখো 11, আরো বড় সংখ্যা দিই, সোডিয়ামের 11, 11 মানে কটা? 2 8 1, তার মানে কটা? তোমার হচ্ছে তিনটে কক্ষপথ, তিনটে কক্ষপথ মানে তিনটে কক্ষপথ মানে হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বর ইয়েতে থাকবে, 3 নম্বর কি বলে না, যে এমন মাঝখানে ফোন আসে না, 3 নম্বর পিরিয়ডে থাকবে, যতগুলো কক্ষপথ তত নম্বর পিরিয়ডে থাকবে, আর লাস্ট কক্ষপথে যটা ইলেকট্রন থাকবে তত নম্বর তোমার থাকবে হচ্ছে গ্রুপে, এইটাকে বলা হয় পিরিয়ড, আর এইটাকে বলা হয় হচ্ছে 12। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 12 মানে কত? 2 8 2, তিনখানা কক্ষপথ, 3 নম্বর পিরিয়ডে থাকবে, লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, তার মানে থাকবে হচ্ছে 2 নম্বর গ্রুপে। এবার তাহলে 20 পর্যন্ত যদি দেয়, বার করতে পারবা তো কত নম্বর গ্রুপে আর কত নম্বর পিরিয়ডে থাকবে সবাই? হ্যাঁ, আরেকবার বলবো, কে বললো আরেকবার বলবো? বলছি যে ওই আমি আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, দেখো উদাহরণটা দেখো তাহলেই বুঝতে পারবে কি বলতে চাইছি, দেখো হ্যাঁ আচ্ছা দেখো পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলে কটা আছে আগে ভালো করে দেখে নাও, এখানে দেখে নাও কি বলছে, 18টা গ্রুপ আছে 7টা পিরিয়ড,
গ্রুপ গ্রুপ মানে হচ্ছে লম্বা লম্বা গুলোকে বলে গ্রুপ। এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা এই একটা গ্রুপ, 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 এরকম 18টা গ্রুপ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা গ্রুপ আছে। আর পিরিয়ড কটা? পিরিয়ড দেখে নাও 7টা, মানে লম্বা লম্বা গুলোকে বলে পিরিয়ড। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা পিরিয়ড আছে। ঠিক আছে, এইবার আমরা দেখব যে কোন কোন এলিমেন্ট কত নম্বর গ্রুপের কত নম্বর পিরিয়ডে আছে। ভালো করে বোঝো, কত নম্বর গ্রুপে। লিথিয়াম কত? লিথিয়ামের হচ্ছে পরমাণু সংখ্যা 3। কি বলেছি? নতুন অ্যাটমিক নতুন পর্যায় সারণী হয় হচ্ছে পরমাণু সংখ্যা, মানে তার কতগুলো প্রোটন বা লাস্ট কতগুলো ইলেকট্রন আছে। 3টে ইলেকট্রন আছে, তার মানে কত? তাকে যদি কক্ষপথের বিস্তারে সাজায়, তাহলে প্রথম কক্ষপথে সবসময় দুটো থাকবে, তারপরে কক্ষপথে একটা। যতগুলো কক্ষপথ থাকলো, কতগুলো কক্ষপথ আছে? দুটো কক্ষপথ আছে, তার মানে থাকবে হচ্ছে তার 2 নম্বর হচ্ছে এই লাইনটাতে থাকবে, 2 নম্বর পিরিয়ডে থাকবে, এই 2 নম্বর পিরিয়ডে আছে। লাস্ট কক্ষপথে কত ইলেকট্রন আছে? লাস্ট কক্ষপথে আছে হচ্ছে একটা ইলেকট্রন, সেইটা থাকবে হচ্ছে ফার্স্ট পিরিয়ডে। বোঝা গেল? যতগুলো হুম কক্ষপথ আছে ততগুলো হচ্ছে এরকম তোমার হচ্ছে চওড়া বরাবর থাকবে, আর লাস্ট কক্ষপথে যত ইলেকট্রন আছে সেটা থাকবে হচ্ছে লম্বা বরাবর। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট। দেখো সোডিয়ামের ক্ষেত্রে দেখো, একবার লাস্ট সোডিয়ামটা বলে দিই। সোডিয়ামে কি বলে? সোডিয়ামের 11টা, মানে কটা আছে? 2 আর 3, তিনখানা কক্ষপথ আছে, চওড়া বরাবর 3 নম্বর লাইন আছে, 1 2 3। লাস্ট কক্ষপথে কটা আছে? একটা ইলেকট্রন আছে, তাই জন্য এর 1 নম্বর লম্বা বরাবর হচ্ছে 1 নম্বরে আছে। বোঝা গেল? এই যেতে ক্যালসিয়ামের দেখো 20, 20 মানে কত? 2 8 8 2, চারখানা কক্ষপথ আছে, 4 নম্বর চওড়াতে আছে। লাস্ট কক্ষপথে কটা আছে? দুটো ইলেকট্রন আছে, ওই জন্য 2 নম্বরে বসে আছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের জিনিস। কোথায় গেল বাকি পিরিয়ডিক টেবিল? আচ্ছা, কোথায় গেল কোথায় গেল পিরিয়ডটা? আচ্ছা, এই জিনিসগুলো থাকে। এবার আসবে হচ্ছে গ্রুপ 1 এ থাকে হচ্ছে অ্যালকালি মেথড। অ্যালকালি মেথড মানে হচ্ছে সব মেটাল গুলো থাকে। তারপরে হচ্ছে গ্রুপ মানে হচ্ছে এই তোমার হচ্ছে এই বরাবর এগুলোতে থাকে অ্যালকালি আর্থ মেটাল, পিক্টোজেন, চালকোনোজেন। যে মেইন জেনে রাখবে যে 18 নম্বর গ্রুপে থাকে হচ্ছে নোবেল গ্যাস বা হচ্ছে আমাদের যে নিষ্ক্রিয় মৌলগুলো থাকে, আর 1 নম্বরে থাকে হচ্ছে আমাদের অ্যালকালি বা ক্ষারীয়, তোমার হচ্ছে ক্ষারীয় মৌলগুলো। আর অ্যালকালি আর্থ মেটাল ছোটবেলায় পড়তাম না, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো, এই জিনিসগুলো থাকে। আচ্ছা, এবার হচ্ছে কি ডায়াগোনাল রিলেশনশিপ। এবার এতে দেখা যায় আমাদের পিরিয়ডিক টেবিলে কিছু কিছু হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। ডায়াগোনাল রিলেশনশিপ মানে হচ্ছে কি বেরিয়াম আর অ্যালুমিনিয়াম। বন্ধ করুন অ্যাটমিক নাম্বার দেখাতে পারলে ভালো। যেমন দেখো পিরিয়ডিক টেবিলে তোমার হচ্ছে ইংলিশটা কোথায় গেল, খুলু। পিরিয়ডিক টেবিলে হচ্ছে তোমার কিছু কিছু এলিমেন্টের মধ্যে প্রপার্টিজ, কোনাকুনি দুটো এলিমেন্টের মধ্যে প্রপার্টি সেম দেখা যায়। কি কি এলিমেন্ট গুলো? এলিমেন্ট গুলো মনে রাখবে, যেমন হচ্ছে বেরিয়াম আর অ্যালুমিনিয়াম। বেরিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, বেরিয়াম কোথায় গেল? এই যে এই বরাবর বেরিয়াম আর অ্যালুমিনিয়াম, এদের মাঝখানে হচ্ছে প্রপার্টি সেম দেখা যায়। তারপরে আর কি এলিমেন্ট দেখা যায়? আর হচ্ছে লিথিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। এই দেখো ম্যাগনেসিয়াম কই গেল? এমজি, লিথিয়াম 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 কই গেল? লিথিয়াম, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এই কোনা বরাবর, এদের মধ্যে হচ্ছে প্রপার্টি সেম দেখা যায়। এগুলো হচ্ছে ফাইন্ড আউট, এগুলো হচ্ছে পিরিয়ডিক টেবিলের ট্রেন্ড। আচ্ছা, তারপরে কি অ্যাটমিক সাইজ, মানে হচ্ছে পরমাণুর হচ্ছে সাইজ হচ্ছে আস্তে আস্তে নিচ বরাবর গ্রুপে হচ্ছে বাড়তে থাকে। হ্যাঁ অবশ্যই গ্রুপে হচ্ছে বাড়বে, যত তোমার হচ্ছে ইয়েতে দাঁড়াবে, যত তোমার হচ্ছে গ্রুপে এরকম বরাবর হচ্ছে এর একটা একটা পরমাণু ছিল, এর 3টে ইলেকট্রন, এর 11টা ইলেকট্রন, তার মানে কি ইলেকট্রন গুলো তো আস্তে 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 কক্ষপথ গুলো বাড়ছে, যত কক্ষপথ গুলো বাড়ছে তত তো তোমার আস্তে 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 চওড়া হবে, তাই জন্য পরমাণু গুলোর আকার বৃদ্ধি পাচ্ছে, এটা সাইজ বাড়ছে। তারপরে কি বলেছে?
এই আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি এখন বোঝার দরকার নেই, এই তিনটে হচ্ছে এই কনসেপ্ট, এগুলো পরে বলবো, আগে জিনিসটা শেষ করে নিই তারপর হচ্ছে বলছি। এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের জিনিসপত্র। আচ্ছা, এই এতে অ্যাটমিসিটি, আইসো ইলেকট্রনিক স্পিসিস, ও আইসো ইলেকট্রনিক স্পিসিস, আচ্ছা ভ্যালেন্সি আর আইসো ইলেকট্রনিক স্পিসিস বলে দিই। ভ্যালেন্সি কিছুই না, লাস্ট কক্ষপথে তোমার হচ্ছে যটা ইলেকট্রন থাকবে তাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে ভ্যালেন্সি। এবার ভ্যালেন্সি বোঝা গেল না, তো লাস্ট কক্ষপথ ইলেকট্রনের কত কি, সহজ ভাষায় বুঝে নাও, একটা অ্যাটম তার লাস্ট কক্ষপথ থেকে যটা ইলেকট্রন রিমুভ হয়ে বা যটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, মানে একটা যটা ইলেকট্রন ত্যাগ করে বা যটা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে স্টেবিলিটি পাবে, তাকে বলা হয় হচ্ছে ভ্যালেন্সি। সোডিয়ামের উদাহরণ দিয়েছিলাম এখানে, দেখো সোডিয়ামের হচ্ছে লাস্ট কক্ষপথে একটা ছিল, ও একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ও স্টেবিলিটি পেল, তাই ওর ভ্যালেন্সি হচ্ছে 1। ক্লোরিনের হচ্ছে লাস্ট কক্ষপথে 7টা ছিল, ওর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও স্টেবিলিটি পেয়েছে, তাই জন্য ওর হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 1। হচ্ছে সহজ কনসেপ্ট ভ্যালেন্সি। এবার আসবে কি ডুয়েট রুল আর অক্টেট রুল, এটা ভালো করে বুঝে নাও। ডুয়েট রুল মানে যে সমস্ত ছোট এলিমেন্ট যেমন হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম, ওরা লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন যদি কোনোভাবে তৈরি করতে পারে তাহলে ওদের মধ্যে হচ্ছে স্টেবিলিটি তৈরি হয়ে যাবে। আর অক্টেট রুল কি, ওই দুটো এলিমেন্ট ছাড়া বাকি সমস্ত পেরিওডিক টেবিলের যত এলিমেন্ট আছে ওরা ইলেকট্রন লুজ বা ইলেকট্রন গেইন করে লাস্ট কক্ষপথে তোমার হচ্ছে 8টা ইলেকট্রন করার চেষ্টা করে, এটাকেই বলা হয় হচ্ছে অক্টেট রুল। ছোটবেলায় যেটা পড়েছিল সেটাকে বলা হয় হচ্ছে অষ্টক। বোঝা গেল? দেখো পিরিয়ডিক টেবিলের জিনিস ক্লিয়ার মোটামুটি, মোরালেস। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে, এবার হচ্ছে পিরিয়ডিক টেবিল থেকে আমরা আসবো হচ্ছে আরো মোস্ট জিনিস হচ্ছে সহজ জিনিসে আসবো। পিরিয়ডিক টেবিল একটু মানে কনসেপ্ট লেভেল জিনিস, এবার হচ্ছে আমরা একটু সহজে আসবো। এবার হচ্ছে আমাদের যেটা পড়ছিলাম কেমিক্যাল রিঅ্যাকশন, বিভিন্ন টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন হয়, সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো কোনটা কি বলে সেগুলো হচ্ছে আমরা একটু জেনে নেব। মেইনলি কেমিক্যাল রিঅ্যাকশন হয় হচ্ছে টু টাইপসের। একটা কেমিক্যাল রিঅ্যাকশন হলে হচ্ছে যেখান থেকে দিয়েছে সেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হিট তোমার হচ্ছে প্রডিউস হয়, তাকে বলা হয় এক্সোথার্মিক, সেখান থেকে হিট প্রডিউস হয়। আর যেখান থেকে আরেকটা যেখানে হয় সেখানে হচ্ছে তোমার সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়, মানে সে হচ্ছে এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেয়, দিয়ে হচ্ছে তার যে প্রপার যে রিঅ্যাকশনটা হওয়ার জন্য দরকার সেটাই, তাকে বলা হয় হচ্ছে এন্ডোথার্মিক। আচ্ছা, এবার হচ্ছে দুটো সহজ জিনিস হচ্ছে তোমাদের বলি। যেমন দেখবে আমাদের সেই যে চুন গুলো তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে যে আমাদের আগেকার দিনে যখন চুন রং করতো বাড়িতে দেখবা সেই বস্তা বস্তা সাদা বস্তার মধ্যে চুন আনতো, ওটা ছিল কুইক লাইন। ওটা কি করতো, রং করার আগের দিন রাত্রিবেলা বড় একটা গামলার মধ্যে গুলে তোমার হচ্ছে জল দিয়ে দিত। ওটা যদি কোনো সময় কেউ দেখতে, ওটা দেখতে সেই যখনই চুনটা নিচে পড়ে যেত, চুনটা মনে হতো টকবক 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 করে ফুটছে, তখন হচ্ছে ওটা প্রচুর পরিমাণে হিট হতো। যেই ওটা টকবক 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 করে ফুটে যেত প্রথম অবস্থায়, তখন ওটা হয়ে যেত হচ্ছে কুইক লাইন থেকে স্ল্যাক লাইন। স্ল্যাক মানে কিছুই না, ভিজে যাওয়া চুনকে বলা হয় স্ল্যাক লাইন। ওইটা একটা হতো। এটা কি হতো এখানে দেখো, সিএও ছিল মানে ক্যালসিয়াম অক্সাইড ছিল, তার সাথে জল হলো, দিয়ে কম্বাইন্ড করে হলো হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক হলো, এটাকে বলা হয় কম্বিনেশন রিঅ্যাকশন। এইটা কি হতো, এটা সারা রাত ফেলে দেওয়া হতো, সেই ঘরের মধ্যে যত তোমার কার্বন ডাই অক্সাইড গুলো ছিল সেই কার্বন ডাই অক্সাইড গুলোকে অ্যাবজর্ব করে নিয়ে ওটা করতে হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, কি করতো তারপরে হচ্ছে দেয়ালের মধ্যে লাগালে দেয়ালটা একদম সাদা হয়ে যেত। এই দুটো হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন কি বলেছে, এই দেখো কি বললাম, যে এক্সোথার্মিক নেচার, কি বলতাম জলটা হচ্ছে ফুটতো, বললাম না চুনের জলটা ফুটতো তাই জন্য হিট প্রডিউস হতো, তাই জন্য লেখা আছে মোস্ট অফ দা কম্বিনেশন রিঅ্যাকশনস আর হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটা কি হলো, এটা জিনিসটা হলো যুক্ত হলো তাই হলো কম্বাইন হলো। আর জিনিস যদি ছেড়ে দেয় তাহলে কি হয়, তাকে হয়ে যায় হচ্ছে ডিকম্পোজ হয়ে যায় বা হচ্ছে ভেঙে যায়। যেমন হচ্ছে লেড নাইট্রেট কে যদি তুমি হচ্ছে হিট দাও, লেড আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, মানে লেড নাইট্রেট কে কেমিস্ট ল্যাবে গিয়ে তোমার হচ্ছে হিট দিলে প্রচন্ড তোমার হচ্ছে একটা নাইট্রোজেন ডাই অক্সাইডের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, ঠিক আছে, আর হচ্ছে ব্রাউন ধোঁয়া বেরোয়, সেইটা হচ্ছে ভেঙে যায়, এইটাকে বলা হয় ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আবার এই যে ক্যালসিয়াম কার্বনেট বললাম না, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটটা তোমার হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে গোলা অবস্থায় তোমার হচ্ছে দিয়ে দেয়, যখন দিয়ে দেয় তখন সেটা আবার ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ভেঙে গেল, তাই জন্য এটাকে বলে। অত ইয়ে কি সিলভার ক্লোরাইড কে রোদের মধ্যে রাখবে,
সিলভার চকচকে সিলভারটা বেরিয়ে যাবে, আর হচ্ছে তোমার ক্লোরিন একটা ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হবে। বা তোমার এটা মেইনলি করে হচ্ছে আগেকার দিনে কোথায়, আগেকার দিনে কেউ ফিল্ম ক্যামেরা দেখেছো, সেই ফিল্ম ভরতে হতো তোমার, সেই কোটাকের ফিল্ম ক্যামেরা, ফিল্ম শেষ হয়ে গেলে আমাদের ফিল্ম ভরতে হতো। সেই ফিল্ম ক্যামেরাতে দুটো সলিউশন দেওয়া হতো, একটা হচ্ছে AgCl আর একটা হচ্ছে AgBr। ক্লোরিন কি করতো, ছবিটাকে হচ্ছে তোমার করতো, ক্লিন করতো। আর Ag হচ্ছে ওই যে সিলভার কালারটা, ফিল্মের সিলভার কালারটাকে ভরতো। আর দেখতে আগেকার দিনে ফিল্মের সব রুমে লাল থাকতো, অত তো লাল ধরো ডিরেক্ট ছবিতে দেওয়া যায় না, তার জন্য AgBr দেওয়া হতো। AgBr দেওয়া হতো কি, সানলাইটে যেই রাখতো AgBr সলিউশনে চুবিয়ে, সিলভারটা তোমার চকচকে গ্লেজড আবার হতো। আর ব্রোমিন হচ্ছে লাল, মানে ছবিতে যে লালের শেডটা আসতো, সেই লালটাতে তোমার হচ্ছে ইউজ করা হতো। কারণ কি হতো তখন হচ্ছে, কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট ফোটাতে গেলে ব্যাকগ্রাউন্ডে ডিপ লালের শেড লাগে, ওই জন্য আগেকার দিনে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে এগুলো ইউজ করা হয়। এখন সবই DSLR মিররলেস হয়ে গেছে, এখন কিছুই লাগে না, এখন হচ্ছে ডিরেক্ট ডিজিটাল প্রিন্ট। এইটা হলো, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এরপরে যেটা করবে ডিকম্পোজিশন, এবার হচ্ছে এতক্ষণ আমরা রিঅ্যাকশন করছিলাম, হয় একটা যুক্ত হচ্ছে নয় আর একটা ভেঙে যাচ্ছে। এবার আমরা করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেস করা মানে কি, কাউকে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া। এবার আমরা করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবার কি, লোহার মধ্যে কপার সালফেটের সলিউশনের মধ্যে তুমি যদি ইয়েকে মেশাও, লোহার একটা যদি নীল, কপার সালফেট হচ্ছে নীল কালার হয়, তুতের কালার হয়, ঠিক আছে, ওটার মধ্যে যদি আয়রনের মেশাও না, তোমার কি হবে, তোমার হচ্ছে সলিউশনটা আস্তে আস্তে হচ্ছে তোমার কালো কালো কালচে 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 হয়ে যায়। ওটা কি হয়, ওটা হয়ে যায় ফেরাস সালফেট আর হচ্ছে কপার হয়ে যায়। তার মানে কি, দেখো SO4 এর সাথে ছিল হচ্ছে Cu, ওকে সরিয়ে দিয়ে Fe ঢুকে গেল, তার মানে কি ও ওকে ডিসপ্লেস করে দিল, তাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবার এখানে একটা জিনিস আছে হচ্ছে তোমার কি, রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে কি, কিছু কিছু এলিমেন্ট, আচ্ছা তোমাদের মনে হয়েছে কোনোদিন যে আমরা সোনা আর রূপোর গয়না কেন করি, গয়না তো করতে পারতাম, তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের গয়না বা গয়না করতে পারতাম, কেন করি সোনার গয়না, কারো বলো তো দেখি কেন সোনার গয়না করি আমরা, মানে আমরা বলি না, মেয়েরা সোনার গয়না কেন পরে, কেউ বলতে পারবে মেয়েরা সোনার গয়না আমরা কেন করি? অন্য কিছুরও তো গয়না করতে পারতাম, অ্যালুমিনিয়ামের করতে পারতাম, টিনের করতে পারতাম, সস্তা হতো, চুরি যাওয়ার ভয় ছিল না, কেন আমরা সোনার গয়নাই করতে গেলাম শুধু শুধু সব ছেড়ে? বলো যেটা মনে হচ্ছে, বলো, মানে মন তো না ঠিক হতেই হবে, আমরা সোনার গয়না করি কেন, অন্য কিছুরও তো গয়না করতে পারি। সোনার গয়না একটা কারণেই পরি, সোনার গয়না দেখবা সব সময় পরে থাকলেও তার মধ্যে যদি সোনাটা ভালো সোনা হয়, তার মধ্যে সোনাটার মধ্যে দাগ আসে না, হ্যাঁ একটু তুবড়ে যেতে পারে বা বিকে যেতে পারে, কিন্তু সোনাটা রিয়াকশন হয়ে এমন নয় যে সোনাটা সোনা ছিল, কাল সেটা একদম কালচে হয়ে গেল আর কোনো জাত নেই সোনার মধ্যে, না, কেন হয়, সোনা আর রূপো এই দুটো এমন একটা জিনিস যার হচ্ছে তোমার হচ্ছে রিঅ্যাক্টিভিটি খুব কম, খুব তার সাথে রিঅ্যাক্ট করে না, মানে সোনা গলাতে গেলে দেখবা সে হরহর হরহর করে একটু সোনা গলানোর জন্য প্রচুর পরিমাণে অ্যাসিড ঢেলে দেয়, ঠিক আছে, ওটা দেয় হচ্ছে অ্যাকোয়া রিজিয়ন, নাহলে সোনা গলে না, মানে গাঢ় H2SO, গাঢ় HCl আর গাঢ় HNO3 দেয়, গলে না। কিন্তু দেখবা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়ামের বাসন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় কেন, মানে ইভেন অ্যালুমিনিয়ামের বাসনে দেখবা, এখন আগেকার দিনে তোমার হচ্ছে করতো না, চাটনি বা টক জাতীয় জিনিস কিছু রাখে না, কেন রাখে না, ওর মধ্যে অ্যাসিড থাকে, ভীষণ তাড়াতাড়ি রিঅ্যাকশন হয়ে যায়, ওই জন্য পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই জিনিসগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন করে। কত সহজ হিসাব, বাইরে একটা তুমি রোদের মধ্যে সোনা রেখে দেবা বা 2-4 দিন ঝড় বৃষ্টিতে সোনা রেখে দেবা, আর একটা সেরকম লোহার পেরেকের টুকরো রেখে দেবা, এবার পেরেকের টুকরোটা জং ধরে গেছে, সোনাটা কিছু হয় না, কারণ কি লোহাটা হচ্ছে তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারে, তোমার হচ্ছে তোমার কি বলে জানো, সোনা হচ্ছে তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারে, সোনার হচ্ছে রিঅ্যাক্টিভিটি। এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন রিলেটেড। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল জনাকে রিপ্লেস করছে। তামাও তামাও তো চকচকে হয়ে যায়, মানে জলের তামা চকচকে হয়ে সংস্পর্শে যায়, গেলে। তামার একটা কি প্রপার্টি, তামা যেহেতু মিডিলে থাকে তো, তামা রিঅ্যাকশনটা করে ঠিকঠাক ভাবে, তামা রিঅ্যাকশনটা তুলনামূলক স্লো করে, কিন্তু তামার ক্ষেত্রে কি হয়, তামার ক্ষেত্রে আবার সেটাকে যদি ডিসপ্লেস করা হয়, তামার আবার হচ্ছে তোমার মানে পুরনো যে গ্লেজটা, সেই গ্লেজটা আবার হচ্ছে ফিরে আসে অ্যাসিড দিয়ে ওয়াশ করলে। কিন্তু লোহা বা এর ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে করলে কি হয়, তার গ্লেজটা হয়তো ফিরে আসে, কিন্তু তার মানে তার যে বন্ড বা ডাক্টাইলিটি, পরের পরের স্লাইডেই আছে, সেই স্ট্রেংথটা হচ্ছে কমে যায়। এবার দেখো এখানে হচ্ছে কপার বা একবার একবার করে সালফেট রিপ্লেসড হচ্ছিল, এখানে দেখো দুজন একে অপরকে রিপ্লেস করে দিচ্ছে, তাই জন্য এটা হচ্ছে ডবল রিপ্লেসমেন্ট। দেখো ছিল সোডিয়াম সালফেট Na2SO4 আর হচ্ছে বেরিয়াম ক্লোরাইড,
কি হলো, ও হচ্ছে সোডিয়ামটা এখান থেকে বেরিয়ে গিয়ে তোমার হচ্ছে Cl এর সাথে চলে গেল, আর বেরিয়ামটা Cl এর থেকে বেরিয়ে গিয়ে সালফেটের সাথে যুক্ত হলো। দুবার A এর সাথে A যুক্ত হলো, এর সাথে A যুক্ত হলো, একে বলা হয় হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এইখানে হচ্ছে জাস্ট হচ্ছে কিছু মনে রাখবেন, এখানে হচ্ছে এই অনেক রিঅ্যাকশন আছে, আমি তিনটেই দিয়েছি কেন, তার কারণ হচ্ছে তিনটেতেই কোশ্চেন আসে। বেরিয়াম সালফেটের হয় হচ্ছে তোমার হোয়াইট, মানে নিচে হচ্ছে তোমার সাদা থকথকে থিতিয়ে পড়ে। লেড নাইট্রেট কে পটাশিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করলে লেড আয়োডাইড আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়, এটাতে লেড আয়োডাইডের হয় হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট। ঠিক আছে, আর এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা একমাত্র যেটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, মানে হচ্ছে তোমার ঠান্ডা, এই সরি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, এটা একমাত্র। আচ্ছা, এবার হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন রিডাকশন, এই তো ছোটবেলা থেকে হচ্ছে যা পড়ে এসছো, জারণ বিজারণ। অক্সিডেশন মানে কি, একটা জিনিস মনে রাখবে, কি করে মনে রাখবে, অক্সি অ্যাডিশন, ঠিক আছে, তাকে হচ্ছে অক্সিডেশন। কোনো কিছুর সাথে অক্সি মানে অক্সিজেন, অক্সিজেন যুক্ত হচ্ছে তাকে বলা হয় হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে, এটাকে আর কোনো জায়গা থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে রিডাকশন, রিডিউস অফ অক্সিজেন, তাই জন্য বলে রিডাকশন। এইভাবে মনে রাখবে, কপারের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, কপার অক্সাইড হচ্ছে, কপার অক্সাইডের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশন হচ্ছে, এটার থেকে সিইও থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার হচ্ছে, আর হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হচ্ছে H2O তৈরি হচ্ছে। তার মানে কি, এটাতে অক্সিজেন যুক্ত হচ্ছে, অক্সিজেনের অ্যাডিশন মানে অক্সিডেশন, জারণ, এটার থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, রিডাকশন অফ অক্সিজেন, তার মানে হচ্ছে রিডাকশন। এই দুটো একসাথে হচ্ছে, তাই হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন রিডক্স রিঅ্যাকশন। ব্যাস, কিচ্ছু না, হলো। আচ্ছা, এই আর কি জিনিস আছে, এটাতে স্লাইডে এক সেকেন্ড দেখে নিই। কম্বিনেশন, রিঅ্যাকশন, এন্ডোথার্মিক এক্সিডেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আর কি আছে, আচ্ছা এই হলো। এবার হচ্ছে র্যানসিডিটি আর করোশন। র্যানসিডিটি মানে হচ্ছে কোনো খাবার হচ্ছে যখন সেই নষ্ট হয়ে যায় বা টুকে যায়, সেটাকে বলা হয় হচ্ছে তোমার র্যানসিডিটি। চিপসের প্যাকেটের মধ্যে কি থাকে জানো, চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস ভরা থাকে, ওই জন্য লেজের প্যাকেট দেখো না এত ফুলে থাকে কেন, ওটার মধ্যে লেজ ভরে দিতে পারে, কিন্তু সেই পরিমাণ আরো হচ্ছে হাওয়া তোমাকে ভরে রাখতে হবে, না হলে হচ্ছে তোমার ওর মধ্যে যদি বাই চান্স কোনোভাবে অক্সিজেনটা ঢুকে যায়, অক্সিজেনের মধ্যে হচ্ছে মানে কি ওগুলোর মধ্যে কি ফ্যাট অয়েল থাকে, তো ওটা হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে খাবারটাকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয় মানে কি অক্সিডাইজড করে দেয়, ওই জন্য খাবারটা আর কোনো টেস্ট পাওয়া যায় না। আর যেটা বলছিলাম বাইরে লোহা ফেলে রাখবে বা কপারের জিনিস ফেলে রাখবে, এই যে হচ্ছে ফেরাস অক্সাইডের সলিউশন যেটাকে বলা হয় মরচে ধরে যায়, সেই জিনিসটা, সেটাও হচ্ছে তোমার হচ্ছে রিডক্স রিঅ্যাকশন, অক্সিজেন অ্যাড হচ্ছে। ঠিক আছে, রিডক্স রিঅ্যাকশন। আচ্ছা চলো, দুটো চ্যাপ্টার পড়লাম, আর আমাদের কি বাকি আছে দেখি, আর হচ্ছে এখানে একদম হচ্ছে সহজ হচ্ছে, জুম হয়ে গেছে তো লোড নিচ্ছে না। এবার আমরা পড়বো হচ্ছে তোমার তোমার হচ্ছে মেটালস নন মেটাল আর কয়েকটা জিনিস, মেটালস নন মেটালস তো মুখস্থ করার দিন দেখি, এখানে তোমার হচ্ছে অন্য আরো ভালো চ্যাপ্টার কি অ্যাড করেছেন তারা, মেটালস নন মেটালস, এটা হচ্ছে পিএইচ স্কেল, অ্যাসিডিটি, তারপরে হচ্ছে কার্বন, কার্বনটা দেখি, কার্বনের হচ্ছে অ্যালকেন অ্যালকাইন গ্রুপস। আচ্ছা না, এটা বলি একটু সহজ জিনিস করি, চল মেটাল নন মেটালস করে। মেটাল নন মেটালস মানে কি, আমাদের যেটা ধাতু আর অধাতু, ঠিক আছে, ধাতু অধাতু আমরা যেটা পড়ি, আর যেটা নিয়ে আমরা ঢক টক টক আওয়াজ হয় সেটা হচ্ছে মেটাল, আর যেটা হচ্ছে স্ট্রেংথ কম সেটা হচ্ছে নন মেটাল। ঠিক আছে, সহজ মেটাল নন মেটাল মনে রাখার হচ্ছে হিসাব। মেটালে কি লেখা আছে, জেনারেলি এক্সিস্টিং সলিড, বললাম যেটা শক্ত হয়, যেমন হচ্ছে তোমার হচ্ছে শক্ত হয়, কিন্তু এর মধ্যে কিছু কিছু মেটাল আবার লিকুইড হয়, যেমন হচ্ছে পারদ, আমার যেটা থার্মোমিটারে থাকে, তারপরে গ্যালিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম সিজিয়াম দেখোনি, সেটা হচ্ছে তোমার পারদ দাগ চোখের সামনে দেখেছো। আচ্ছা, নন মেটালের মধ্যে কি, যেগুলো হচ্ছে সলিড আর লিকুইড তোমার হচ্ছে গ্যাসিয়াস স্টেটে থাকে, কিন্তু কিছু একটা হচ্ছে তোমার একমাত্র অধাতু বা নন মেটাল যেটা লিকুইডে থাকে, সেটা হচ্ছে বোরন, যেগুলো থেকে এক্সাম্পল দিয়ে আসতে পারে সেগুলো হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে প্রপার্টি গুলো দেখো, হার্ডনেস মানে মেটালের ক্ষেত্রে শক্ত কতটা, মেটালের ক্ষেত্রে সব 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 অলমোস্ট সব মেটালই শক্ত, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ইয়েতে কি এক্সেপ্ট কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, তোমার হচ্ছে এইচজি বা তোমার হচ্ছে পারদ বা হচ্ছে গ্যালিয়াম বা জিঙ্ক,
মানে কি সোডিয়াম মেটালটা হচ্ছে কেরোসিনের মধ্যে বা তেলের মধ্যে চুবিয়ে রাখতে হয়। সোডিয়াম মেটালটাকে তোমার হচ্ছে ইয়ে দিয়ে কাটা যায়, নর্মাল ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু সোডিয়াম হচ্ছে জলের সাথে রিঅ্যাকশন হলে সেটা অলমোস্ট হচ্ছে বিস্ফোরকের মতো কাজ করে। নন মেটালদের ক্ষেত্রে কি হয়, নন মেটালের ক্ষেত্রে হচ্ছে তোমার সব সময় হচ্ছে সচরাচর নরম হয়, একমাত্র ডায়মন্ড, ডায়মন্ডটা কি কার্বনের অ্যালোট্রোপ, সেইটা হচ্ছে ভীষণ তোমার শক্ত হলো। এই জিনিস মেলায়েবিলিটি, মেলায়েবিলিটি মানে হচ্ছে তোমার তোমার হচ্ছে জিনিসটা কতটা হচ্ছে তোমার বেন্ড হয়, মেলিয়েবল হয়, কতটা বেন্ড হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে যেমন হচ্ছে তোমার লোহাকে আমরা পাতলা 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 শীট করতে পারি, কিন্তু নন মেটালের ক্ষেত্রে কি একটু বেশি চাপ দিলে মাল ভেঙে যাবে। ডাকটাইলিটি মানে কি সেই জিনিসটাকে টেনে কতটা লম্বা করতে পারি, যেমন যেমন দেখো আমাদের বাড়ির ক্ষেত্রে কপার অ্যালুমিনিয়ামের তার হয় দামি, যে অত রাউন্ড প্যাঁচানো যায়, এগুলোর মধ্যে এক্সেপশন গুলো আছে যেগুলো সেগুলো পড়বা। আচ্ছা, ডাকটাইলিটি নন মেটালের ক্ষেত্রে থাকে না। আচ্ছা, তারপরে কি হয় মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, তুমি হচ্ছে ইয়েকে তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে তুমি ইয়েকে মেটাল তুমি অ্যালুমিনিয়ামকে গলাতে পারো বাড়ির রান্নাঘরে, প্রচুর হিট দিতে হবে তারপর গলবে, কিন্তু নন মেটালের ক্ষেত্রে কি, নন মেটালের ক্ষেত্রে সচরাচর হচ্ছে গলে যায়। এবার হচ্ছে ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে কি যত ওয়েট বেশি হবে ভলিউম বেশি হবে তার তত ডেনসিটি বেশি হবে, লোহার হচ্ছে ভারী তার হচ্ছে ডেনসিটি, তোমার হচ্ছে নন মেটালের বাকিগুলোর ডেনসিটি কম। ব্রিটেলনেস, ব্রিটেলনেস মানে কি, ব্রিটেলনেস মানে হচ্ছে ভঙ্গুরতা, জিনিসটা কত সহজে ভাঙবে, লোহা তুমি ভাঙতে পারবে, তোমার লোহার রড দেখা দিয়ে তোমার হাত বেঁকে যাবে, কিন্তু লোহার রড দেখবে না সেরকম লোহা হবে। তাই জন্য কি এর হচ্ছে ব্রিটেলনেস হচ্ছে নন মেটাল, কে নন মেটাল হচ্ছে ভীষণ ব্রিটেল, সহজে হচ্ছে তোমার ভেঙে যায়। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপর হচ্ছে সোনোরাস, সোনোরাস মানে হচ্ছে সাউন্ড প্রডিউসিং ক্যাপাসিটি, মেটালে তুমি একটা লোহার সাথে আরেকটা লোহা ঠুকবে, টং 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 করে দেখবে আওয়াজ হবে, যেমন হচ্ছে তোমার হচ্ছে গির্জার ঘন্টা বা বিভিন্ন মাঠের হচ্ছে সেই বেল গুলো, এগুলো কি, এগুলো সব লোহার বেল হয়, তাতে কি সাউন্ডটা প্রডিউস হয়। নন মেটালের ক্ষেত্রে এইসব কোনো প্রপার্টি দেখা যায় না। আচ্ছা, এইবার হচ্ছে তোমার থার্মাল বা ইলেকট্রিক, আমরা সবাই জানি মেটাল হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে লোহার মধ্যে দিয়ে সব বা মেটালের মধ্যে দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি হিট আর তোমার হচ্ছে কারেন্ট হচ্ছে তাড়াতাড়ি ফ্লো হয়, তাই জন্য হচ্ছে ক্যাটায়নিক প্রপার্টি, মানে হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে ওই জন্য। নন মেটালের মধ্যে দিয়ে হয় না, একমাত্র এক্সেপ্ট হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইটের মধ্যে দিয়ে যায় ইয়ে। আচ্ছা, তারপর হচ্ছে রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি কিছু কিছু ক্ষেত্রে থাকে কিছু কিছু ক্ষেত্রে থাকে। চলো, আমাদের রাইট সাইড পার্টটা পড়া হয়ে গেল, এবার আমরা দেখি লেফট সাইড পার্টে আমাদের কি বলছে। এই যে তোমাদের আগেই পড়িয়ে দিচ্ছি ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে, ইয়েতে মনে আছে কি বলে যেন সবার, কি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট বন্ড মনে আছে সবার, মানে তড়িৎযোজী বন্ধন সমযোজী বন্ধন বাংলায় বললে না, ভুলে গেছো? বলো, ভুলে যেতে পারো, ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ভুলে গেছো না বলে দেবো আবার। হ্যাঁ একটু বলো। আচ্ছা, তড়িৎযোজী বন্ধন সমযোজী বন্ধন, চলো আগে তড়িৎযোজী বন্ধনটা বলে দিই তারপর সমযোজী বন্ধন বলে দিচ্ছি। এই যে সোডিয়াম পটাশিয়াম নেই, সোডিয়াম আর ক্লোরিন নিয়েছিলাম, চলো সোডিয়াম আর ক্লোরিনকে নিয়ে ফিরে আসি। সোডিয়ামের কি ছিল, সোডিয়ামের ছিল ওর হচ্ছে 11টা লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, ঠিক আছে, ও একটা ইলেকট্রনকে এরকম হচ্ছে ও হচ্ছে দাতা, ও দিয়ে দিল, দিয়ে হয়ে গেল সোডিয়াম প্লাস। ক্লোরিনের লাস্ট কক্ষপথে 7টা ছিল, ওর একটা দরকার ছিল, ও নিয়ে নিল, হয়ে গেল মাইনাস। এই যে এই দুটো Na প্লাস আর Cl মাইনাস যুক্ত হয়ে হয় হচ্ছে NaCl, এই যে মাঝখানে একটা ইলেকট্রন ওকে দিয়ে দিল সোডিয়াম, দিয়ে একটা ক্লোরিনকে নিয়ে নিল, এই যে ওকে একটা বন্ডিং এ বেঁধে দিল, এটা এই যে ইলেকট্রনের ট্রান্সফারে হলো, তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রনিক বা ইলেকট্রোভ্যালেন্ট। বোঝা গেল? কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি, এই দেখো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হলো, ও ওকে একটা কমপ্লিটলি দিয়ে দিল আর এই একটা কমপ্লিটলি নিয়ে নিল, এইটা দেখা যায় হচ্ছে এইটার জন্য যে কমপ্লিট ইলেকট্রনের আদান প্রদান, এইটাকে বলা হয় ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী বন্ধন, মানে তড়িৎ, ইলেকট্রিক মানে কি, ইলেকট্রোভ্যালেন্ট মানে কি তড়িৎ, আরেকটা তাই জন্য তড়িৎযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ডের বাংলা কি, সমযোজী বন্ধন, নামের মধ্যেই আছে, মানে সমান যোজ্যতায় থাকবে, তাই জন্য হয়। আচ্ছা চলো, আমাদের সহজ যেটা আমরা সবসময় খাই সেটাকেই বেছে নিই, হাইড্রোজেন H2, H2O স্ট্রাকচার দেখি, কি দেখি আমরা, অক্সিজেন, অক্সিজেনের কটা আছে, অক্সিজেনের কত তোমার হচ্ছে অ্যাটমিক নাম্বার কত, 8, 8 মানে কত, লাস্টে থাকবে হচ্ছে প্রথমে দুটো তারপরে 6টা,
চলো 6টা ইলেকট্রন আঁকি ডট ডট দিয়ে 1 2 3 4 5 6। হাইড্রোজেনের হচ্ছে কতটা, হাইড্রোজেনটা অন্য কালার দিয়ে, হাইড্রোজেনের ওর বেচারে একটা ইলেকট্রন আছে ওদের দুজনে, ঠিক আছে। ও দেখছে আমারও দুটো করতে হবে, তোর ওরও 8টা করতে হবে, চ আমি তোর একটা নিলাম, এই আমার দুটো হয়ে গেল, আমিও তোর একটা নিলাম, আমার দুটো হয়ে গেল। অক্সিজেন বলছে ঠিক আছে তুই নিচ্ছিস তাহলে তোরগুলো আমাকে ইউজ করতে দে, তাহলে আমি আমি এইটা হচ্ছে তোরটাও নিয়ে নিলাম আর আমার গুলোও নিলাম, তাহলে আমার একটা হয়ে গেল। তাহলে কি হলো, হাইড্রোজেনের 1 2 ডুয়েট পূর্তি হয়ে গেল, এই হাইড্রোজেনটারও 1 2 দুটো হয়ে গেল। অক্সিজেনের কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, ও সমান সমান ভাবে ইউজ করছে। এই জন্য এ হচ্ছে সম, মানে এও একবার বন্ডটা ইউজ, এও একবার ইলেকট্রনটা এটা ইউজ করছে, আবার এ যখন এর 8টা দেখাচ্ছে তখন এও ইউজ করছে, সমান ভাবে ইকুয়ালি করছে। তাই জন্য এটাকে বলা হয় কো, মানে কো এক্সিস্টেন্স করছে, তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কবার ইউজ করছে, এ হচ্ছে একটা ইলেকট্রন ইউজ করছে, তাই জন্য এ হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে। H2 আসলে আমরা স্ট্রাকচারটা লিখি এইরকম H2, কিন্তু অরিজিনাল স্ট্রাকচারটা হয় হচ্ছে এইরকম, বুঝা গেল? বুঝতে পারলে ইলেকট্রনিক ভ্যালেন্ট বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। হুম। আচ্ছা চলো পরেরটা দেখি কোথায় গেল, পিডিএফ। এরপর হচ্ছে মেটালের, এই যে মেটাল আর হচ্ছে নন মেটালের ক্ষেত্রে এই যে কিছুই নেই, হচ্ছে কায়দা করে লিখে দিয়েছি ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইলেকট্রন ডোনার, এই যে কোভ্যালেন্ট বন্ড, শেয়ারিং অফ ইলেকট্রন, এই সমস্ত যা আমি বলি সব এখানে লেখা আছে, এমন কিছু নেই যে লেখা নেই। এবার হচ্ছে প্রত্যেকটা একটা জিনিস মনে রাখবে, মেটাল যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে হয় মেটালিক অক্সাইড করবে, আর হচ্ছে মেটালিক অক্সাইড করলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে, আর যদি মেটালিক অক্সাইড না করতে পারে মেটালিক হাইড্রোক্সাইড করবে, কিছুই না। অক্সাইড মানে হচ্ছে তোমার ইয়ে করবে, এখানেও আরেকটা ভুল আছে, প্লাস হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে, ঠিক আছে, তারা প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে, ঠিক আছে। তোমার হচ্ছে ঠিক আছে, দেখো OH থাকলে হচ্ছে হাইড্রোক্সাইড, আর নরমাল O থাকলে বা O2 থাকলে হচ্ছে তোমার হচ্ছে মনে হচ্ছে অক্সাইড। পটাশিয়াম হাইড্রোজেনের সাথে অক্সাইড, ওয়াটারের সাথে একসাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফরাস হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড করেছে। আর হচ্ছে মেটাল ডাইলিউট অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সল্ট আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, এই সমস্ত জিনিস আছে। বা কিছু কিছু মেটালের কি কি কম্পোজিশন সেগুলো, ব্রাশ কপার আর জিঙ্ক, ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন, সোল্ডার এর মধ্যে এর কোনগুলো ইম্পর্টেন্ট, সোল্ডার, বেল মেটাল, গান মেটাল। অ্যামালগাম হচ্ছে কোনো কিছু মেটালের সাথে এইচজি মিশিয়ে দিলেই হয়ে যায় অ্যামালগাম। স্টেইনলেস স্টিলটা খুব ভালো করে মনে রাখবে, ফেরিক, নিকেল, ক্রোমিয়াম আর কার্বন। আচ্ছা নাইক্রোম, নাইক্রোম হচ্ছে আমাদের ইস্ত্রির তারে থাকে, কি কি থাকে দেখো, নিকেল এর মধ্যেই লেখা আছে, নিকেল ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আর লাস্টে ই মানে Fe। জার্মান সিলভারটা পড়ে থাকে, জার্মান সিলভার মধ্যে সিলভার থাকে না, কপার নিকেল আর জিঙ্ক, ঠিক আছে। ওই যে দেখো না বিয়ে বাড়িতে ক্যাটারাররা সবাইকে বর বউ বা একে একদম চকচকে উপর থালায় খেতে দিচ্ছে, জীবনে খেতে দেয় না উপর থালায়, দেয় হচ্ছে জার্মান সিলভারের থেকে, ঠিক আছে, জার্মান সিলভারের গ্লেজ রূপোর থেকেও বেশি, ঠিক আছে। এটা আর কি বললো না ওই লোকে খারাপ ভাবে, ঠিক আছে। এরপর দেখো হচ্ছে যে হোয়াইট গোল্ড, হোয়াইট গোল্ড বলা হয় হচ্ছে যে অ্যালুমিনিয়াম নিকেল আর হচ্ছে লিড। আচ্ছা ম্যাগনেলিয়াম থাকে কি অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে। ডুরালুমিন, ডুরালুমিনটা কিসে ইউজ করা হয় লিখে রাখো, এয়ারপ্লেন প্রডিউসে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আর হচ্ছে কার্বন। আর কোন ইয়ের থেকে তোমার হচ্ছে মানে একটা এলিমেন্ট পাই, তার হচ্ছে আকরিক গুলোর কি নাম এখানে হচ্ছে সেগুলো হচ্ছে বলা আছে। আর এই যে কি বলে যেন গ্যাঙ্গুই ফ্যাঙ্গুই এসব হচ্ছে গ্যাঙ্গুই ফ্যাঙ্গুই এগুলো হচ্ছে তোমার পড়তে হবে না, কি এখানে এটা লিখে আমি অ্যাড করে দিয়েছিলাম, এই ওরের কোনটা কি এগুলো হচ্ছে তোমার জিনিস। আর ক্যালসিনেশন আর রোস্টিং বলে দিচ্ছি কি মানে। অ্যালুমিনিয়াম পাওয়া যায় বক্সাইট আর ক্রায়োলাইট থেকে, আয়রন পাওয়া যায় ছোটবেলায় প্রধানত ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট সিডারাইট, জিঙ্ক হচ্ছে জিঙ্ক ব্লেডের থেকে, আর হচ্ছে ক্যালামাইন থেকে, মার্কারি হচ্ছে সিন্নাবার। এখানে অনেক আছে, ওই এটা তোমার কি বলে না তোমাদের ওই বইটাতে প্রচুর আছে, এখান থেকে 10টা যে কটা আসে বারবার আমি সেই কটা বলে দিয়েছি। মার্কারি হচ্ছে সিনাবার, থোরিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থোরিয়াম পাওয়া যায় বোরাক্স থেকে,
lead হচ্ছে গ্যালেনার থেকে, টিন হচ্ছে ক্যাসিডেটাইন এটা দেয়, ইউরেনিয়ামটা খুব ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম হচ্ছে পিচ ব্লেন্ড থেকে পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের হচ্ছে আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের কি হয়, এই যে আকরিক গুলো তুলে এনে, তো এই আকরিক গুলোকে তুলে এনে হচ্ছে প্রচুর হিটে গলাতে হয়, তবে হচ্ছে তার থেকে মেটাল করে। এবার হিটে গলানোটা দুভাবে, হিটে গলানোর থেকে বলা ভালো পোড়ানো হয়। ঠিক আছে, সে পোড়ানোটা কিভাবে, একটা হয় অক্সিজেনের অ্যাবসেন্সে, অক্সিজেনের অ্যাবসেন্সে পোড়ানোকে বলা হয় হচ্ছে ক্যালসিনেশন, আর অক্সিজেনের তোমার হচ্ছে ইয়েকে মানে তোমার প্রেজেন্সে পোড়ানোকে বলা হয় হচ্ছে রোস্টিং। ব্যাস, এই দুটো জিনিস পড়বে, এই দুটো জিনিস হচ্ছে এখানে হাইলাইট করবে, আর কিছু না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পড়ব হচ্ছে অ্যাসিড বেস, সহজ জিনিস, এমন কিছু বিশাল কঠিন জিনিস নয়, যে দু চারটে জিনিস কোনটার কি রকম স্বাদ আর কোনটা কি, কোথা থেকে কি পাওয়া যায়, সেইটা হচ্ছে আমরা হচ্ছে দিয়ে পড়াবো, ব্যাস, আর কিছু না। এই পড়লে কার্বন এন্ড কম্পাউন্ড পড়লে আজকে হচ্ছে কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। তোমরা একটু 2 মিনিট রেস্ট নিয়ে নাও, আমি একটু জল খাই। তোমরা একটু জল দাও তো। কেমিস্ট্রি বুঝতে পারছো নাকি একদম পুরো ঝিমিয়ে যাচ্ছে সবাই? যে 8-9 জন আছে, অলরেডি 2 জন পালিয়েছে, বুঝতে পারছো না ঝিমিয়ে যাচ্ছে? বিদিশা কি মনে পড়ছে পুরনো পুরনো পড়াগুলো, যখন বলছি হাইড্রোজেনের উপরে থাকে না লোন পেয়ারটা এরকম এ হয়ে যায়, মনে পড়ছে পুরনো পড়াগুলো বাকিদের সবার? হ্যাঁ, হ্যাঁ। মনে পড়বে, চলো, ঘুমিয়ে পড়েছে, জল দিতে হবে না। থাক, পড়িয়ে নি, তারপর জল খাচ্ছি। চলো, এরপর আমরা পড়বো হচ্ছে অ্যাসিড বেস। অ্যাসিড বেস মানে কি, লেবুতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিড, আর ওই যে চুন যেটা বললাম ওইটা হচ্ছে সহজ হিসাব, যেটা তোমার হচ্ছে খেলে হচ্ছে টক 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 লাগে, সেটা হচ্ছে তোমার অ্যাসিড। আর পানের মধ্যে যেটা দেয় বলে ক্ষয়, যেটা হচ্ছে মুখটা একদম সেই জড়িয়ে যায় মতো, তাকে বলা হয় হচ্ছে বেস বা ক্ষার। আর এই দুটো রিয়াকশন করে তৈরি করে হচ্ছে নুন জল, মানে যাকে বলে সল্ট এন্ড ওয়াটার। এটা হচ্ছে সহজ হিসাব। অ্যাসিড বেসের কি করতে, এবার হচ্ছে অ্যাসিড বেসকে মাপার জন্য আচ্ছা, আমরা সবকিছুকে মাপার জন্য যেমন স্কেল ব্যবহার করি, সেরকম অ্যাসিড বেসকে মাপার জন্য আমাদের হচ্ছে একটা স্কেল ব্যবহার করা হয়। সেই স্কেলটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ এর রেঞ্জটা কত, 1 থেকে 14, 7টা হচ্ছে মিডল রেঞ্জ, মানে 7টা হচ্ছে নিউট্রাল, মানে যে সাথে থাকবে সে নয় অ্যাসিডিক নয় বেসিক। ঠিক আছে, যত 7 থেকে 1-এর দিকে যাবে সেটা তত অ্যাসিডিক, আর যত 7 থেকে তোমার হচ্ছে মানে 14-র দিকে যাবে সেটা তত হচ্ছে বেসিক বা ক্ষারীয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ছোটবেলায় যে বিভিন্ন অ্যাসিড গুলো পড়েছি, অ্যাসিড গুলো হচ্ছে দেখো কোনটার কি নাম বলে, সেই নামগুলো হচ্ছে পরপর এখানে দেয়া আছে, চলো আমি কোথায় কি পাওয়া যায় সেগুলো হচ্ছে বলে দিই। দেখো কি আছে, বিভিন্ন এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড, মানে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন শাক সবজি বিভিন্ন হিসাবে পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে চাইনিজ রান্নায় লাগে ভিনিগার। সাইট্রিক অ্যাসিড হচ্ছে বিভিন্ন আমাদের যে মৌসুমী ফলগুলো অরেঞ্জ যে থাকে। টার্টারিক অ্যাসিড হচ্ছে যে আমাদের আঙুর, তারপরে হচ্ছে কাঁচা আম, তারপরে হচ্ছে তেঁতুল এগুলোতে থাকে। অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে থাকে, স্পিনাচে থাকে, মানে হচ্ছে পালং শাক। দই, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস তোমার হচ্ছে ভাইরাস, সরি ব্যাকটেরিয়া থাকে যেটা ফর্মেশনের জন্য দই হয়। অ্যাবসকর্বিক অ্যাসিড হচ্ছে যেটা আমলকিতে থাকে, আমলকির ওই টক ভাবটা হয় ওটা হচ্ছে অ্যাবসকর্বিক অ্যাসিডের জন্য। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড হচ্ছে যে ইয়েতে তোমার হচ্ছে পিঁপড়ের হুলে থাকে। বিউটারিক অ্যাসিড মানে হচ্ছে র্যানসিড বাটার, যেগুলো হচ্ছে সেই ওয়ান টাইপ অফ হচ্ছে টকে যাওয়া বাটার, স্পেশালাইজড কি সব চিজ মিস তৈরিতে লাগে। স্টারেরিক অ্যাসিড হচ্ছে মানে বিভিন্ন যে অয়েল ফ্যাটস গুলো থাকে সেটাই। মিলানিক অ্যাসিড, সরি মিলানিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড হচ্ছে কলা আর হচ্ছে আপেলে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে বিভিন্ন যে মিনারেল অ্যাসিড, মানে যেগুলো হচ্ছে মিনারেল এলিমেন্টস থেকে তৈরি হয়, সেগুলো আমাদের কি কি থাকে দেখো। সালফিউরিক অ্যাসিড কে বলা হয় হচ্ছে তোমার অয়েল অফ ভিট্রিয়ল।
নাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে টিএনটি তৈরিতে, এক্সপ্লোসিভ তৈরিতে ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের পাকস্থলীতে থাকে, আমাদের সবকিছু হচ্ছে তোমার ডাইজেশনে সাহায্য করে। বোরিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিসেপটিক, মানে হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে থাকে, কোনো কিছু পুড়ে বা কোনো কিছু ইনফেকশন হলে সেই জায়গায় বোরিক অ্যাসিড দিয়ে দেয়। কার্বনিক অ্যাসিড যেটা আমরা কোল্ড ড্রিঙ্কসে খাই, যেটার জন্য ঢেকুর ওঠে, সেটা কার্বনিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হচ্ছে ফসফার দেওয়া হয়, ফসফার দেওয়া হয়, সেটা হচ্ছে এর জন্য, সেটা হচ্ছে ফার্টিলাইজারে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার, এরপর হচ্ছে অ্যাসিড করলাম, এরপর হচ্ছে বেস। তোমার হচ্ছে বেস মানে কি, বিটার সালফেট, যেটা বললাম ওই পানের মধ্যে জল দিলে মুখটা জড়িয়ে যায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিএওএইচ, এটা লাইম ওয়াটার থাকে যেটা চুন জলে থাকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেমন হচ্ছে ওই যে আমাদের কাঁচ পরিষ্কার করতে সে একটা থাকে না, দেখবে ঝাঁঝালো গন্ধ দিলে যে একটা সেই স্টিনারের মতো বলে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে আমাদের যত সাবানগুলো থাকে সব সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি দেখবা যে একটা নীল কালারের বোতলের মধ্যে থাকতো মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ওটা কি হতো, অম্বল হলে খাইয়ে দিত, মানে কি তোমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাসিড হয়ে গেছে, সেটাকে যেই বেসের সাথে দেবে সেটা হচ্ছে কি নুন আর জল হয়ে যাবে। বুঝতে পারছো? মেটাল কার্বনেট মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বাইকার্বনেট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সো তোমার শরীরে অ্যাসিডের সাথে দিল, জল হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, আর অক্সিজেন হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইডটা উপরে ঢেকুর দিয়ে বেরিয়ে যাবে, আর হচ্ছে জল হচ্ছে তোমার শরীরে থেকে যাবে। যেমন জিঙ্কের সাথে হচ্ছে যে, এবার হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে মেটালের সাথে রিঅ্যাকশন করে হাইড্রোজেন গ্যাসে করে, এই যে হাইড্রোজেন গ্যাস আর নুনকে ইয়ে করে। আর হচ্ছে তোমার এগুলো পরপর তোমার হচ্ছে বলা আছে। আচ্ছা, এবার হচ্ছে আগে হচ্ছে এই জিনিসটা পড়িয়ে নি, তারপর হচ্ছে কোনটাতে কি আছে ইয়েতে। দেখো, এবার বিভিন্ন রকমের সল্ট, বিভিন্ন রকমের সল্ট কি, সোডিয়াম হাইড্রোক্সাইড কে হচ্ছে যদি তুমি সল্ট বিভিন্ন রকমের আছে, যেমন হচ্ছে যে স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেস, মানে যদি HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, ওর সাথে হচ্ছে উইক বেস হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড মানেই জানবে হচ্ছে উইক বেস, যার সাথে দিলে হচ্ছে তোমার অ্যাসিডিক সল্ট হবে। তারপরে উইক অ্যাসিডের সাথে উইক বেস দিলে সবসময় হচ্ছে তোমার সল্ট গুলো হবে। আচ্ছা, এই সল্ট, এই জিনিসটা নাও পড়তে পারো, কিন্তু এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্লু ভিট্রিয়াল বলে হচ্ছে কপার সালফেটকে, যাকে বলে তুতে। গ্রিন ভিট্রিয়াল বলে হচ্ছে ফেরাস সালফেটকে। হোয়াইট ভিট্রিয়াল বলে হচ্ছে জিঙ্ক সালফেটকে। এপসাম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়ামের সল্টকে। পটাশ বা অ্যালাম মানে ফটকিরি যাকে বলে, এটা হচ্ছে Al2SO4। এটার সংকেত Al2SO4 ডট, এটা এটা ভুল আছে, হ্যাঁ এটা Al2SO4 ডট হোল 2 আছে, এটা হোল 3 হবে। এটা 12H2O, তো এর আসল সংকেত তো অনেক বড়, Al2SO4, Al2SO4 হোল 3 K2SO4 Cr2O7 P2O5 ডট 24H2, 12H2O না, এটা আমি শর্ট ফর্ম লিখে দিয়েছি। মোট সল্ট হচ্ছে NH4 হোল 2 FeSO4 ডট H2, এগুলো। আচ্ছা, এবার হচ্ছে তোমার হচ্ছে ওয়াশিং সোডা, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তোমার হচ্ছে আমাদের তোমার হচ্ছে সরি, ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই যে Na2CO3, যেটা হচ্ছে আমাদের কাপড় কাচতে লাগে। আর খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে কেক টেক তোমার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি দেয়। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে আমাদের হচ্ছে যে হচ্ছে যে হচ্ছে যে CSO4 জিপসামে, যেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে হাত পাত ভেঙে টেঙে গেলে যেটাকে হচ্ছে তৈরি করে, মানে দিয়ে দেয়, সেইটা হচ্ছে জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যাসিড বেসের ইন্ডিকেটর পড়বো। ঠিক আছে, কোনটা দিলে কি হয়। অ্যাসিড হচ্ছে সব সময় জানবে হচ্ছে লিটমাস পেপারকে হচ্ছে ইয়ে করবে, অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে কি করবে, অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে লিটমাস পেপারকে, নীলকে তোমার হচ্ছে লাল হয়ে যাবে, আর হচ্ছে তোমার হচ্ছে বেসের ক্ষেত্রে হবে লালটা হচ্ছে ব্লু হয়ে যাবে। ঠিক আছে, উল্টো হয়, তুমি লিটমাসের খালি অ্যাসিডের ক্ষেত্রে কি করে নীলটা লাল করে দেয়, তার মানে উল্টো করে দেবে বেসের ক্ষেত্রে। তারপর হচ্ছে ফেনোল্যাকথেলিন, ফেনোল্যাকথেলিনে হচ্ছে অ্যাসিডে কালারলেস থাকে, আর বেসে হচ্ছে তোমার পিঙ্ক হয়ে যায়। এটা যারা প্রথম টাইট্রেশন করেছে কেমিস্ট্রি ল্যাবে তারা জানে, হট করে একটা পয়েন্টে গিয়ে সাদাটা হট করে পিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ হচ্ছে অ্যাসিডে রেড থাকে, তোমার হচ্ছে আর হচ্ছে বেসে ইয়েলো হয়ে যায়। আর এগুলো হচ্ছে বিভিন্ন যে অনিয়ন, বিভিন্ন পেঁয়াজ, ক্লোভ, ভ্যানিলা থেকে তেল বেরোলে তোমার হচ্ছে বিভিন্ন যে অ্যাসিড আর কত প্রপার্টি কি থাকতে পারে, আমি এগুলো অ্যাড করে দিয়েছিলাম, এগুলো চাইলে কেউ পড়তেও পারো নাও পড়তে পারো। আচ্ছা, এবার হচ্ছে যেটা পড়বো কার্বন, যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি নেই, তোমাদের জাস্ট কয়েকটা জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমি তোমাদের পড়িয়ে দিই। আগে হচ্ছে কার্বনের হচ্ছে একটা জিনিস পড়িয়ে দিই, যাকে বলা হয় হচ্ছে
দাঁড়া এক সেকেন্ড, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি পড়া হচ্ছে। এবার হচ্ছে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। পেনটা কোথায় গেল, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি দেখিয়ে দাও। এই যে তোমার বন্ড স্ট্রাকচার, কার্বনের কি আছে, কার্বনের কত, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তার মানে কি ফার্স্ট অরবিটে দুটো, সেকেন্ড অরবিটে আছে হচ্ছে 4টে। ঠিক আছে, তোমার হচ্ছে তার মানে কি কার্বন ধরে এটা কার্বন অ্যাটম, এই একটা, এই একটা, এই একটা। ঠিক আছে, আমরা সব সময় পড়ি আলেয়া পড়তাম CH4 মিথেন। ঠিক আছে, হাইড্রোজেনের কটা আছে দেখো, হাইড্রোজেনের একটা করে অ্যাটম আছে। কার্বন কি করতো, কার্বনের হচ্ছে, কার্বন কোনো সময় হচ্ছে তোমার ইলেকট্রোভ্যালেন্ট বন্ড করে না, ও সব সময় 4টে ইলেকট্রন শেয়ার করে ও নিজের অষ্টক পূর্তি করে। এই যে প্রপার্টিটা, এটাকেই বলা হয় হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। এই একটা একটা করে বন্ড তৈরি করছে ইলেকট্রন শেয়ার করে, এই জন্য স্ট্রাকচারটা কি হচ্ছে এইচ 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 এইচ। এটাকে বলে কার্বনের ক্যাপিটেশন প্রপার্টি। টোটাল হচ্ছে কার্বনটা এরকম হয়ে যায়, এক একটা হাইড্রোজেন এটা করে নিয়ে দুটো হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। এই কার্বনের ক্যাটিনেশন প্রপার্টির উপরেই আমাদের টোটাল যে অর্গানিক কেমিস্ট্রি সেটা হচ্ছে দাঁড়িয়ে আছে। এখানে বলা আছে হচ্ছে কার্বনের হচ্ছে দিয়ে তোমার হচ্ছে কার্বনের অ্যাটমোস্ফিয়ারে কতটা পার্সেন্টেজ আছে, আর ইয়েতে কত, কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তাহলে ফার্স্ট কক্ষপথে দুটো ইলেকট্রন আর সেকেন্ড কক্ষপথে 4টে ইলেকট্রন। দেখি কতজন টিকে আছে, অনেকে শুনছে, শুন বলে দিই। আচ্ছা, কার্বনে কি আছে, কার্বনে অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হচ্ছে জিনিসটা কার্বনই বাট তার স্ট্রাকচারটা আলাদা। গ্রাফাইট থাকে, একটা কার্বন থেকে চারটে কার্বন, তিনটে কার্বনের অ্যাটম থাকে। ডায়মন্ডের একটা থেকে চারটে। ব্ল্যাক স্মিথ ফুলারিন কি একটা বিশেষ টাইপের কার্বন, বাকমিনিস্টার ফুলারিন, ব্ল্যাক স্মিথ বলছি, বাকমিনিস্টার ফুলারিন, তার মধ্যে হচ্ছে 60টা কার্বন অ্যাটম দিয়ে থাকে। আচ্ছা, কার্বন কি থাকে, কার্বন হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে তোমার ইয়ের সাথে থাকে, মানে বিভিন্ন রকম বন্ড করে, একটা সিঙ্গেল বন্ড করে, ডবল বন্ড করে, আবার ট্রিপল বন্ডও করে। সিঙ্গেল বন্ডে যে কার্বনের অ্যাটম হয় তাকে বলা হয় হচ্ছে এন। এন মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। তারপরে হচ্ছে তিনটে শুনবে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিন যে ইয়েগুলো, যেমন হচ্ছে মিথেন, তার হচ্ছে CH4 সিঙ্গেল বন্ড, এই দেখো ইএন, এন। মিথেন সিঙ্গেল বন্ড, মিথাইন ডবল বন্ড, মিথিন, তারপরে হচ্ছে ট্রিপল বন্ড। যত বন্ড থাকবে তত কার্বনটা হচ্ছে আনস্যাচুরেটেড, তোমার হচ্ছে আনস্যাচুরেটেড হয়ে যাবে। ঠিক আছে, কার্বনের দেখো, কার্বন না এরকম হচ্ছে বিভিন্ন গ্রুপ করে করে থাকে। দেখো অ্যালকেন, অ্যালকিনস, এই এতগুলো কি কি আছে পড়ার দরকার নেই, তোমরা জাস্ট এই যে ইয়েগুলোর আর স্ট্রাকচার গুলো, ফাংশনাল গ্রুপগুলোর স্ট্রাকচার কি আমি একবার বলে দিচ্ছি, গল্পের মতো মনে রাখবে। অ্যালকেনস এর থেকে ফাংশনাল গ্রুপ কোনো নেই। অ্যালকিনের ফাংশনাল গ্রুপের স্ট্রাকচার এরকম। হ্যালাইডস, হ্যালাইডস মানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে নেগেটিভ এলিমেন্টস গুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গুলো, হ্যালোজেন গুলোর হচ্ছে এইরকম নাম হয়। অ্যালকোহল হয় হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ OH, অ্যালডিহাইডের হচ্ছে CHO, কিটোনের হচ্ছে CO, নাইট্রাইডের হচ্ছে CN, ইথারের হচ্ছে ROR, আর মানে হচ্ছে আরেকটা তোমার হচ্ছে 6 কার্বন অ্যাটম, অত বোঝার দরকার নেই, জাস্ট ROR। কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে COOH, ব্যাস। এই তোমাদের হচ্ছে স্ট্রাকচার, এই কটা মনে রাখবে তাহলেই হচ্ছে হবে। কার্বনের হচ্ছে যে, এবার হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ইয়ে এবার হচ্ছে সোপ আর ডিটারজেন্টের জিনিসগুলো করে প্রচুর পরিমাণে হচ্ছে স্যাচুরেটেড কার্বনকে একসাথে যখন সোডিয়াম বা কোনো আলাদা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তোমার হচ্ছে সোপ বা আমাদের হচ্ছে বিভিন্ন ডিটারজেন্ট গুলো তৈরি করা হয়। ডিটারজেন্ট কিসে কাজ করে, সোপ হচ্ছে কাজ করে হচ্ছে, সোপ হচ্ছে হার্ড ওয়াটার আর অ্যাসিডিক কন্ডিশনে কাজ করে না। ডিটারজেন্ট কিসে কাজ করে, হার্ড ওয়াটার আর সফট ওয়াটার দুটোতেই কাজ করে। ডিটারজেন্ট হচ্ছে জলে ডিজলভ হয় তাড়াতাড়ি। এবার আসবে হচ্ছে কিছু হচ্ছে কমন অ্যাসিড নিয়ে, ইথানোয়িক অ্যাসিড যাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড, মানে CH3COOH। ঠিক আছে, CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে একটা বেসের সাথে রিঅ্যাকশন করে একটা তোমার হচ্ছে যে অ্যালকোহল ফর্মেশন করে। আর হচ্ছে তোমার হচ্ছে এস্টারের সাথে রিঅ্যাকশন করে তোমার হচ্ছে ওয়াটারটা বেরিয়ে যায়। ইথানল, ইথানল মানে কি তোমার হচ্ছে C2H5OH, মানে হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল। ইথানল কি, ইথানল রিঅ্যাকশন কি, ইথেন তৈরি করে। এগুলো হচ্ছে পরপর জাস্ট রিঅ্যাকশন গুলো করা আছে। আইসোমার কি, আইসোমার হচ্ছে
কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা দুটো অ্যাটমে এই দুটো যৌগের মধ্যে একই থাকবে, কিন্তু তাদের স্ট্রাকচার হচ্ছে আলাদা হবে। দেখো এখানে কার্বন কটা আছে, 1 2 3 4, চারটে কার্বন আর 10টা হাইড্রোজেন। এটা হচ্ছে পরপর আছে, এটাকে বলে হচ্ছে মিথেন। ঠিক আছে, এই দেখো এখানে CH3 CH3 করে আছে, এটা আসবে, এটা হচ্ছে, এটার নাম কেন 2 মিথাইল অ্যালকোহল, কারণ এটা হচ্ছে IUPAC নমেনক্লেচারের নাম অনুসারে এই ডান দিক থেকে বোঝাতে, যাক ওগুলো দেখে লাভ নেই, এটা 2 নম্বর কার্বনের সাথে আছে, তাই এটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন নাম হচ্ছে। ঠিক আছে, হচ্ছে বিভিন্ন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এগুলো হচ্ছে এতে 14টা, এগুলো হচ্ছে কার্বনের হচ্ছে 14টা হচ্ছে প্রপার্টি, এই সমস্ত জিনিসগুলো আছে। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন এগুলো করতে পারো, এগুলো জাস্ট হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম প্রত্যেকটা রিঅ্যাকশন থেকে থেকে, চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, তোমাদের ব্যাপার, যা খুশি। এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রির জিনিস। দাঁড়াও আগে ক্লাসটা স্টপ করে, নাহলে প্রচুর বড়